বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ। আমি প্রথমে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাইব যে সর্বশেষ যে সিলেটে বোমা হামলা হলো, বোমা বিস্ফোরণে 3 জন মানুষ মারা গেল, ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরী আহত হলেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কোনো বোমা হামলাই তো হালকাভাবে দেখার প্রশ্ন ওঠে না। তবে সাধারণত শাহজালালের মাজারে এ ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়াটা খুবই অস্বাভাবিক। কূটনৈতিক মহলে এটা স্বাভাবিকভাবেই একটা সিরিয়াস রেপারকেশন এটার উপরে হয়েছে। সরকারও অত্যন্ত গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করছে এবং এটার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যেই তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের বোমা হামলা অনভিপ্রেত এবং এটা কেন এভাবে হলো সেটা দেখার প্রয়োজন রয়েছে। আজকাল বাংলাদেশের যে স্বাভাবিক স্থিতিশীল অবস্থা, সেই অবস্থাকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত আমরা মনে করি বেশ কিছু ঘটনার সূত্রপাত অতীতে ঘটিয়েছে, তারই একটা ধারাবাহিকতা এর মধ্যে থাকতে পারে। তবে বিষয়টি যেহেতু তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তদন্ত কাজ চলছে, এই বিষয়ে খুব বেশি মন্তব্য করার সুযোগ আমাদের কারোরই নেই। আমি মনে করি যে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং শুধু কূটনৈতিক একজন নেতা তাকে আক্রান্ত করে একটা করা হয়েছে সেটা থেকে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে এ ধরনের বোমা হামলা কেনই বা হবে। স্বাভাবিকভাবে যেখানে নাগরিক জীবনের নিশ্চয়তায় নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, সেখানে যে কোনো ঘটনা যা সেই ধরনের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে বা সেই স্বাভাবিক জীবনের নিশ্চয়তাকে প্রতিবন্ধক করতে পারে, প্রত্যেকটি ঘটনাই আমার মনে হয় সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেদিক থেকে আমার মনে হয় বর্তমান সরকার যা করণীয় তাই করবেন এবং এটা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা যায় এবং দোষী যাতে প্রকৃত শাস্তি হতে পারে এই অপরাধের জন্য, সেটার ব্যবস্থা অবশ্যই সরকার করবে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? আপনার মাধ্যমে প্রাথমিক প্রতিক্রিয়ার কথা বলেন। আমার প্রিয় দেশবাসীর প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিবেদন করছি। আসলে যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন সাম্প্রতিককালে, বিশেষ করে গতকালকের যে ঘটনা সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে, এটা একটা অকল্পনীয় ব্যাপার, একটা অস্বাভাবিক ব্যাপার। একটা দেশে এ ধরনের একটা ঘটনা ঘটতে পারে। একজন কূটনীতিবিদ যিনি বাংলাদেশেরই সন্তান, যিনি গ্রেট ব্রিটেন থেকে বড় হয়েছেন, সেখানে নাগরিকত্ব লাভ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরে বাংলাদেশের হাই কমিশনার হয়েছেন, তিনি তার নিজের জন্মস্থানে গিয়েছেন, মসজিদে নামাজ পড়তে গিয়েছেন এবং সেখানে তার যে প্রাণনাশের উদ্দেশ্যে, এটা আজকে সকলেই খবরের কাগজ থেকে শুরু করে সব জায়গায়, যে আসলে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে এবং তার সাথে যারা ছিলেন তার যে দেহরক্ষী ছিলেন একজন সাব ইন্সপেক্টর আজকে ইন্তেকাল করেছেন এবং গতকালকেও 2 জন নিহত হয়েছেন। আমরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে একজন কূটনীতিবিদ জনাব আনোয়ার চৌধুরীর উপরে যে হামলা, আমরা তার নিন্দা করি। আসলে আমি মাননীয় মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবকে অনুরোধ করব যে তিনি একজন প্রখ্যাত আইনজীবী এবং সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন। আজকে আপনার মাধ্যমে যে আলোচনা করছি, আমরা যদি ভুলে যাই আসলে আমি কে। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ছিলাম। তিনি বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আজকে যোগাযোগ মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আমরা ভুলে যাই না আমরা কে কী।
আমি ওনাকে অনুরোধ করব, আমরা বাংলাদেশের নাগরিক, এই তো সেই বাংলাদেশ যে বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এই তো সেই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল। আজকে তিনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যখন টাইম ম্যাগাজিন লেখে যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ডিসগ্রেস, অথবা বাংলাদেশ একটা অকার্যকর দেশ, তখন আমাদের সবার কাছেই এটা খারাপ লাগে। কারণ এত রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত যেই দেশ, যে দেশের মানুষ একটা বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, আমরা এগুলো শুনবো কেন? এতদিন যাই ঘটেছে না কেন, আজকে এই যে এখনকার বাংলাদেশের যে ডিন, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত, তার সাক্ষাৎকার আমি দেখলাম এইমাত্র। তিনি বলেছেন যে আমি 18 বছর বাংলাদেশে, এই 18 বছরের মধ্যে বিএনপি আরও 2-3 বার ক্ষমতায় ছিল, জেনারেল জিয়াউর রহমান ছিলেন, তারপর বেগম খালেদা জিয়া 91 থেকে 96 পর্যন্ত ছিলেন, তারপর মধ্যবর্তী নির্বাচনের পরও কিছুদিন ছিলেন, তারপর এখন আবার তিনি ক্ষমতায়। আমরাও 5 বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু এই 18 বছরে কোনো কূটনীতিক এইবার কিন্তু আক্রান্ত হন নাই, এটি কিন্তু প্রথম। এবং আমি মনে করি এইটার মাধ্যমে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে যে বাংলাদেশ, আমরা একটা মডারেট ডেমোক্রেটিক কান্ট্রি, একটা মডারেট মুসলমান দেশ, এবং সেখানে আজকে শুধু এখানেই না, আপনি দেখেন গত কিছুদিন ধরে কতগুলি ঘটনা ঘটছে। এই যে ইসলামিক জঙ্গি বাহিনীর নামে দিনাজপুরে ঘটনা ঘটেছে, তারপরে টাঙ্গাইলে, তারপরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আপনার যে বগুড়ার খেতলালে, বিভিন্ন জায়গায়, এবং সবশেষে যে কিছুদিন আগে চট্টগ্রামের সুয়েফেলের সারখানার মধ্যে দিয়ে যে হিউজ অস্ত্র বাংলাদেশে এসছে, এগুলোর কিন্তু লক্ষণ কোনোটাই ভালো না। সেই জন্য আমরা মনে করি যে আজকে যেমন সিলেটে যে ঘটনা ঘটেছে, দলমত নির্বিশেষে, আমরা মাননীয় মন্ত্রী সঠিকভাবে বলেছেন যে তাড়াহুড়া করে কোনো মন্তব্য না করে, আমরা একটা ঘটনা ঘটার পরে যদি সাথে সাথে বলে দেই অমুকে করেছে, বা ক্ষমতাসীন দলের যিনি প্রধান বা যিনি প্রধানমন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন, তারা একটা ঘটনার তদন্ত ছাড়াই যখন বলেন যে অমুকে করেছে, তখন কিন্তু প্রকৃত যারা আসামি বা যারা অপরাধী তারা কিন্তু রেহাই পেয়ে যায়। এবং এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটছে। এবং আজকে দেখেন, আমি আশা করি মাননীয় মন্ত্রী আমার এই কথাটা শুনবেন, যে এবং তিনি নিজেও জানেন, কারণ তিনি একজন মডারেট লোক। এই 11ই জানুয়ারি এবছরের জামাত ইসলামের একজন নেতা সিলেটে বক্তৃতা দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলেছিলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ। অর্থাৎ মাজার, তাদের রাজনীতিতে মাজার তাদের পছন্দ না, ওরস শরীফ তারা পছন্দ করে না। এবং 11ই জানুয়ারি সেই সিলেটে বক্তৃতা দেওয়ার পরে 12ই জানুয়ারিতে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে 6 জন লোক মারা যায়। দেখুন, সেই জানুয়ারি মাস থেকে এখন মে মাস, প্রায় 5 মাস হয়ে গেল, কিন্তু একটা তদন্ত করে যে প্রকৃত অপরাধী কে, এটারই যদি অপরাধী যদি সরকারের যেটা নৈতিক দায়িত্ব বা সরকারেরই দায়িত্বটা বেশি, আমরা বিরোধী দল আমরা কোঅপারেশন করতে পারি, সহযোগিতা করতে পারি, কিন্তু মূলত দায়িত্বটা সরকারের। সেখানে যদি সেই ঘটনার যদি একটা সুষ্ঠু তদন্ত করে যদি তার একটা ব্যবস্থা করা যেত, হয়তো আমি মনে করি আজকে সিলেটের এই ঘটনা, কালকে যে ঘটনা ঘটেছে, এটা ঘটতো না। তারপরে যে চট্টগ্রামে যে অস্ত্র পাওয়া গেছে, এই যে কৃষ্ণা রোকা, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, তিনিও সেদিন বলেছেন যে আমরাও এটার তদন্তে আমরা সাহায্য করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু আমরা দাবি করেছিলাম যে বগুড়ার অস্ত্র, তারপরে আপনার চট্টগ্রামের অস্ত্র, তারপরে যে কুড়িল, একটা কূটনৈতিক যে জোন, সেখানে কুড়িলে একজনের বাড়িতে বাড্ডায় যে অস্ত্র পাওয়া গেল, দেখেন কোনোটির কিন্তু তদন্ত হচ্ছে না। ঘটনা অনেক তো ঘটছে, ঘটনা ঘটছে বলেই সেখানে তদন্তের প্রশ্ন আছে। আমি সেটাই আমি ফিল করি, আপনি একটা কথা বলেছেন ঠিকই, যে ওই কোনো একটা প্রিডিটারমিন্ড কোনো কথা না বলা, যেমন আমরা এটাও লক্ষণীয় বিষয়। শুধুমাত্র প্রধানমন্ত্রী বলেছেন এই কথা বলাটা আমার মনে হয় ঠিক হয়নি, কারণ উনি সাধারণত এই কথা কোনো সময় বলেন না। উনি বলেন একটা তদন্তের নির্দেশ দেন এবং তদন্ত সুষ্ঠুভাবে হবে, সেটারই আশ্বাস তিনি সবসময় দিয়ে এসেছেন। এই যে কিছুদিন আগেও যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনায় আহসানুল্লাহ মাস্টার সাহেবের যে হত্যাকাণ্ডটা, সেখানে তো বিরোধী দলের নেত্রী ঢাকায় ছিলেন না বা বাংলাদেশে ছিলেন না, কিন্তু বিদেশে থেকেই ঢালাওভাবে বলে দিলেন বিএনপি কাজটা করেছে। এটা আমার মনে হয় আমাদের সবারই বোধহয় কিছুটা শুধরানোর প্রয়োজন রয়েছে।
এবং এই দিক থেকে এই জিনিসটি জনগণকে বিভ্রান্ত করে। আপনি ঠিকই বলেছেন, পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। যে কোনো ঘটনা একজনকে আরেকজন দোষারোপ করার একটা টেন্ডেন্সি আমাদের রাজনীতিতে, এটা একটা কালচার হয়ে এই পর্যন্ত এসেছে, সেই কারণে এটা হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ঘটনারই কিন্তু সুষ্ঠু তদন্তের জন্যেই এখন পর্যন্ত সেটা পেন্ডিং রয়েছে। তদন্ত কাজে 1 মাস থেকে কত মাস লাগবে না লাগবে, কত বছর হবে না হবে, সেটা ডিপেন্ড করে কী ধরনের এভিডেন্স সেখানে আসছে, কী ধরনের তথ্য সেখানে পাওয়া যাচ্ছে, সেটার উপরে বেস করে তদন্তের সময়টা সাধারণত নেওয়া হয়। তো আমি মনে করি যে এমন কিছু এখনও এতটা বিলম্বিত কোনোটাই হয় নাই। আপনার জানুয়ারি থেকে নিয়ে 3-4 মাসে একটা তদন্ত কমপ্লিট হওয়া, একটা সুষ্ঠু তদন্ত হতে হলে তড়িঘড়ি করে একটা কিছু করতে হবে, এমন প্রবণতা বোধহয় ঠিক হবে না। সেজন্য সুষ্ঠু তদন্তে কিছুটা সময় লাগেই। সেদিক থেকে আমি মনে করি প্রত্যেকটা ঘটনারই কিন্তু সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেভাবে তদন্ত কার্য পরিচালিত হচ্ছে। এবং আমরা আশা করছি অবশ্যই তদন্তের ফলাফল বেরোলে পরে সেখানে বিচারের যে প্রশ্নটা উঠবে সেটা অ্যাকর্ডিং টু দ্য ল যা হওয়া সেটাই হবে। এখানে দোষের আমি কিছু পাই না। এখানে মনে করেন যে এই তদন্তগুলোর রিপোর্ট উনি যে কথাটা আমি কিন্তু বলেছি, আমাদের কারোরই যে অগ্রিম কথা বলা উচিত না, সেই কথাটা বলেছি। এবং আপনি আহসানুল্লাহ মাস্টারের যে কথাটা আপনি বলেছেন, আপনার বিবেকের কাছে আমি জিজ্ঞেস করি, সরকারের তরফ থেকে যে প্রেস নোটটা দেওয়া হয়েছিল সেদিন, সেখানে কিন্তু আভ্যন্তরীণ কোন্দল উল্লেখ করে প্রেস নোটটা দেওয়া হয়েছিল, যেটার কোনো প্রয়োজন ছিল না। দিস নাম্বার 1। 2 নম্বর হলো আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখুন আপনার নিশ্চয়ই মনে আছে, এখানে আমরা সেই তর্ক বিতর্ক আমরা যেতে চাই না। ময়মনসিংহ সিনেমা হলে যখন বোমা হামলা হলো ঈদের, খুব সম্ভব রোজার ঈদের পরের দিন, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটা আওয়ামী লীগ করেছে। এবং আপনাকে আমি বলি, দেখেন কোথায় সাবের হোসেন চৌধুরী, তিনি সেই বোমা হামলার আসামি, কোথায় সেই আমাদের যে মুনতাসির মামুন, তাকে আসামি করা হয়েছে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে আসামি করা হয়েছে। উদিচির মতো অবস্থা। না আমি বলছি আপনাকে, শোনেন, প্রত্যেকটা জিনিসই তো তদন্ত সাপেক্ষে। তারপরে আমাদের মুকুল বোস, সে ঢাকায়, তাকে আসামি করা হয়েছে। তারপরে শফিকে আসামি করা হয়েছে। তারপরে আপনার যে কবির, যে সাংবাদিক, যে শাহরিয়ার কবির, তাকে আসামি করে, তারপরে এক সাংবাদিক ইত্যাদি। দেখেন শেষ পর্যন্ত মাননীয় মন্ত্রী সেই জনাব যে জাস্টিস বিচারপতি সুলতানুদ্দিন আহমেদ, তাকে যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, যে বিচার বিভাগীয় তদন্ত, তিনি কিন্তু বলেছেন যে এটার মধ্যে কোনো রাজনৈতিক দল জড়িত না। তো দেখেন, অথচ আমাদের লোকগুলি আসামি হয়ে যায়। আসামি তো অনেকে না সেটাই বলি, না ঠিক আছে, আসামি হচ্ছে ঠিক আছে। এবং বিনয়ের সাথে আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী সে কথা বলেছিলেন। দ্বিতীয়ত, যখন হুমায়ুন আজাদকে আক্রমণ করা হয়, তখনও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই আলোচনার উপর আমাদের কথা বলেছে। এই প্রবণতা কিন্তু না, আমি সেটাই বলছি, আমি তো আগেই বলেছি, কারোরই এটা উচিত না। এবং দেখেন সেখানে হুমায়ুন আজাদের সেই ঘটনার পরে হুমায়ুন আজাদ নিজে, তিনি যখন অসুস্থ ছিলেন, কথা বলতে পারেন নাই, কিন্তু তিনি যখন চিকিৎসা শেষে ফিরে এসে তিনি কিন্তু বলেছেন যে যারা তার বিরুদ্ধে পার্লামেন্টে বক্তৃতা দিয়েছে, পাকশার জমি 7 বাছি বই লেখার জন্য, যারা তাকে মুরতাদ ঘোষণা করেছে, তারাই কাজ করতে, তার ভাষায় এটা আমার না নিশ্চয়ই। সেই জন্য আপনার কথাগুলো আমি আনছি। আসলে আমাদের অসুবিধা রেখে দেখেন, আমাদের প্রেস রিলিজটার কথা বলেছেন, প্রেস নোটের কথাটা, সেটা আমার মনে হয় বিফোর ইট ইজ টু লেট। সেখানে এটা ঠিকই যে আপনার অন্তর্দ্বন্দ্বের কথা সেখানে বলা হয়েছে। এটা কিন্তু এভিডেন্সে যতটুকু হত্যাকাণ্ডের পরে যে সমস্ত ঘটনা বা তথ্য বা উপাত্ত যা এসেছে, এই মহাল নামে যে ছেলেটি, বা আমি ঠিক এক্স্যাক্টলি করতে পারছি না, তাদের কিছু কনফেশনাল স্টেটমেন্ট থেকে বিষয়গুলি এসেছে, সেটা রিট্রাক্টেড হতে পারে বা সেটা, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু কিছুটা হলেও তথ্য নির্ভর হিসেবেই সেটা এসেছে। আজকে আমি একটা সিনারিও আপনাকে জিজ্ঞাসা করি জিনিসটা, আপনারা দেখেন, লেট আস গো ব্যাক এবং লেট আস নট বি, এটার ব্যাপারে উত্তেজনা হওয়ারও কোনো কারণ নেই। আমরা দুজন র্যাশনাল পার্সন, উই আর ট্রাইং টু অ্যানালাইজ হোয়াট ইজ গোয়িং অন। আপনাদের পলিটিক্যালি আপনাদের একটা ডেডলাইন দিলেন 30 এপ্রিল নিয়ে। 30 এপ্রিলের সেই চমক এবং সেটার বিভিন্ন রকমের কি বলে লাস্টে যে ট্রাম্প কার্ড, এগুলো নিয়ে জাতিকে অনেক দিন পর্যন্ত কিন্তু সবাই কিছুটা হলেও এক্সাইটমেন্টের মধ্যে ছিল, যে বিকজ ইট ইজ নট এনিবডি ফ্রম দ্য স্ট্রিট যে কথাগুলো বলছে, সে তো না, যেটা বলছে কি একটা প্রধান বিরোধী দলের এবং অতীতে সরকার ছিল, এই ধরনের একটা বিরাট বড় দলের একজন সাধারণ সম্পাদক কথাটা বলছেন,
30শে এপ্রিলের মধ্যে এই সরকারের পতন হবে, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এবং এটা ট্রাম্প কার্ড জন্যে উনি কিন্তু ট্রাম্প কার্ডটা লাস্ট মিনিট পর্যন্ত তিনি ওয়েট করছেন। আমি অ্যাজ আ লয়ার আমি মনে করি আপনি যেটা বললেন যে আই এম জাস্ট ফরগেটিং যেটা আমি কোনো একটা মন্ত্রী বা কোনো রাজনৈতিক, আমি স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে আমার রিয়াকশনটা কি? আমার রিয়াকশনটা হচ্ছে যে বোধহয় কিছু একটা আছে, ট্রাম্প কার্ড করছে, বোধহয় কিছু একটা আছে এর মধ্যে। আমি যদি অ্যানালাইজ করি, এই ট্রাম্প কার্ড কথাগুলো বলে আওয়ামী লীগের কর্মী নেতাদেরকে উজ্জীবিত রাখা হচ্ছে, তাদেরকে একটা এক্সাইটেড স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেদিন ট্রাম্প কার্ডটা পড়বে সেদিন যাতে তারা একটা কারণ খুঁজে পায় টু গো টু দ্য স্ট্রিট অ্যান্ড ক্রিয়েট এ সিচুয়েশন। এটা আমার স্বাভাবিকভাবে একটা আইডিয়া। এখন যখন নাকি আপনার ট্রাম্প কার্ড আসলো না 30শে এপ্রিল, ন্যাচারালি আওয়ামী লীগের যারা কর্মী নেতারা উজ্জীবিত হয়েছিল ট্রাম্প কার্ডের আশায়, তারা আশাহত হয়ে গেল। স্বাভাবিকভাবেই সেখানে রাজনৈতিক কিছুটা হলেও নৈরাশ্য আপনাদের দলের মধ্যে চলে আসলো, যে কারণে আলটিমেটলি সেটা 30শে এপ্রিলটা ব্যর্থতার একটা পর্যায়ে চলে গেল। স্বাভাবিকভাবে সবাই সেখানে নিরাশ। আমাদের প্রধান বিরোধী দলের নেত্রী তিনিও দেশের বাইরে চলে গেলেন, তিনিও নিরাশ হলেন যে ট্রাম্প কার্ড আসলো না। কিন্তু 7 দিনের মধ্যে ট্রাম্প কার্ড চলে এলো। এখনও আমি স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে চিন্তা করছি যে আজকে মানুষের মনে এটা কি আসতে পারে যে এই ট্রাম্প কার্ডটা হয়তো 30শে এপ্রিলের আগেই করার বিষয় ছিল। কারণ 30শে এপ্রিলের আগেই যদি গাজীপুরের ঘটনাটা ঘটতো, আহসানুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডটা, তাহলে একটা রীতিমতো একটা এনফ্লেমড হয়ে যেত, এবং সেটা ভিত্তিতে একটা কিছু ঘটানোর হয়তো চিন্তাভাবনা হতেও পারতো। এই ট্রাম্প কার্ডটা পরবর্তীতে লোকে মনে করছে এটাই বোধহয় সেই ট্রাম্প কার্ড, যে ট্রাম্প কার্ডটার অপেক্ষায় জলিল সাহেব 30শে এপ্রিল পর্যন্ত বসেছিলেন। আমি শেষ করি। এখন এই জিনিসটা একবারও শেষ করতে পারিনি, দুবারই আপনি কেড়ে নিয়েছেন। এই জন্য দেখেন এই অবস্থাতে মানুষের মনে কিন্তু এখন অনেকেই বলে এই কথা যে আহসানুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডটা সেই ট্রাম্প কার্ড কিনা, যে ট্রাম্প কার্ডের ভিত্তিতে উজ্জীবিত করে রাখা সেই নেতাকর্মীদেরকে হঠাৎ করে একটা সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা যায়, এই ট্রাম্প কার্ড সেটা কিনা। এই জন্য আমি মনে করি আজকে তদন্ত এই কারণেই ইম্পর্ট্যান্ট যে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ক্লু আপনার খুঁজে পাওয়া যাবেই। এখানে কি ট্রাম্প কার্ডই বা কি, বা কে তাকে হত্যা করলো, এটা থেকে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি যদি বিশ্লেষণ করেন, আমরা তো মনে করি যে শান্তিপূর্ণভাবে এই সরকার ক্ষমতায় থাকতে চায় এবং তারা তাদের 5টি বছরের মেয়াদ পূরণ করতে চায়, এবং সেখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক সেটা তারা মোটেও কামনা করে না, করতেও চায় না। কাজে আমরা কেন করতে যাব? আমাদেরকে এই দোষারোপ দেওয়ার কারণটা কি? বিরোধী দলের নেত্রী কেন বাইরে থেকে হঠাৎ করে আমাদের কাছে চাপিয়ে দিলেন এর বোঝা? এটা কিন্তু জাতির কাছে পরিষ্কার। আপনি যেটা বলেছেন যে বিরোধী দলের নেত্রী আপনাদের কাছে চাপাবার চেষ্টা করেন না, ঘটনাটা দিনের বেলা ঘটেছে। আহসানুল্লাহ মাস্টার লুঙ্গি পরিহিত অবস্থায় তিনি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় ওখানে যারা ছিলেন সকলেই কিন্তু দেখেছে। এখন দেখেন, আপনি মহলের কথা বলেছেন, মহল ছিল ঢাকা মেডিকেল বা অন্য হাসপাতালে, সেখান থেকে তাকে সিএমএসি নিয়ে এসেছে। সিএমএসি নিয়ে এসে তার মাধ্যমে তার থেকে একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করেছে। এখন পর্যন্ত কালকের খবরের কাগজ আছে, পরশুদিনের খবরের কাগজ আছে, যারা তদন্ত কর্মকর্তা তারা নিজেরাই বলেছেন এটা আভ্যন্তরীণ কোন্দল নয়, এবং যাদেরকে আসামি করেছে এটা প্রকাশ্যিত দিবলোকে হাজার হাজার মানুষ দেখেছে। এখন দেখেন, মহল সৌভাগ্যমান, মহলকে সিএমএসি নিয়ে চিকিৎসা করার নামে, সেখানে সিএমএসি আমাদের একটা প্রিয় প্রতিষ্ঠান, সেনাবাহিনীর, এখানে অনেক বিপদ আপদে পড়লে যায়, কিন্তু আমার ভাগ্যে সেটা ঘটে নাই। কিছুদিন আগে আমি যখন অসুস্থ বারডেমে, তখন কি বলে এমআরআই করার জন্য সিএমএসে আমার নাম লেখা হয়েছিল যে আগামীকাল আমার এমআরআই করা হবে, কিন্তু কতক্ষণ পর একজন সেনাবাহিনীর কর্মকর্তা দৌড়ে এসে বললো যে উনি রাজনীতি করেন, ওনার এইটার পারমিশন লাগবে বা ইত্যাদি। আমি সিঙ্গাপুরে গিয়ে আমার চিকিৎসা, মাফ করবেন আমি যারা শ্রোতা দেখছেন আমি তাদের ক্ষমা চাচ্ছি আমার ব্যক্তিগত কথা বলছি বলে, আমার কিন্তু ভাগ্যে এই সিএমএসে এমআরআই করার সৌভাগ্য কিন্তু জোটে নাই, কিন্তু মহলকে ঠিকই সিএমআরআই নেওয়া হচ্ছে। এগুলো একটা দিক। দুটো দিক, আমাদের নেত্রী বলেছেন, যিনি বিদেশে ছিলেন, কেন বলেছেন? কারণ যারা আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে ওখানে হাজার হাজার মানুষ কিন্তু দেখেছে, ওখানে এবং ওই মিটিংয়ে যারা লোক ছিল হাজার হাজার, মানে শত শত বলেন বা যা ইচ্ছা সকলেই দেখেছে। এবং আজকে তদন্ত কিন্তু আমরা আশা করব যে সে প্রকৃত যারা আসামি তারা বেরিয়ে আসবে। আপনি 30শে এপ্রিল কথা বলেছেন, আপনার কিন্তু নিশ্চয়ই মনে আছে আমরা যখন 5 বছর ক্ষমতা ছিলাম, বিএনপি একবার দুইবার না
85 বার কিন্তু কোনো date আলটিমেটাম দেয়নি, না, কোনো date দেয়নি। 85 বারে ডেট মানে কোনো কি? date দেয়নি। রোজার ঈদের পরে আমাদের পতন হবে, না, না। কোরবানি ঈদের পরে আমাদের ওটা তো পতন বড় হবে, সাধারণ বর্ষার কথা। পরে আমাদের পতন হবে, ওটা তো সাধারণ এইভাবে কথা। আপনারা বলেছেন। এখন দিয়ে বলা ইট ওয়াজ এ ফাইট অফ নার্ভ। আমরা মনে করেছি যে দেশের যে অবস্থা, আপনি বিরূপ হবেন না, কারণ আপনার কথা আমি শুনবো, আপনি আমার কথা শুনবেন। না, নিশ্চয়ই। মানুষ দেশের যে বর্তমান অবস্থা, তার চেয়ে মানুষ পরিবর্তন চায়। আমি পারি বা না পারি, মানুষের মনের, আমাদের জেনারেল সেক্রেটারি একটা ডেটের কথা বলেছেন যে 30 এপ্রিল মধ্যে সরকারের পতন হবে। এটা অতীত অনেকবার এই ডেট হয়েছে, আপনারও ডেট দিয়েছেন, কিন্তু আমাদের আমরা সরকার date পতন দিইনি। হয় না। যাক, আপনার আমরা দিচ্ছেন date দিইনি। রোজার পরে। আমি আমরা সময় বলতে পারি, শোনেন, আমি date বলি, দিইনি। আপনারা বলেছেন রোজার ঈদের পরে আমাদের পতন হবে, আচ্ছা, এই কথা সেটা আপনারা এরকম বলেছেন। না। যাই হোক, এটা আপনি না বলেন, আমি বলছি, বলেন, দেশবাসী শুনতেছে, বলেছে। কিন্তু সেখানে আপনারা 2/3 মেজরিটির সরকার, সেখানে আপনারা এত উত্তেজিত কেন হলেন? আপনার সেখানে তো নার্ভাস কেন হলেন? আপনার নিরীহ নিরপরাধ মানুষ গ্রাম থেকে ঢাকা রাজধানীতে আসছে, চক্রান্তের ব্যাপারে আপনারা তো শোনেন, যারা এটি তো আনফর্চুনেট, ক্ষমতায় থেকে 2/3 মেজরিটি পেয়ে সব কিছুর মধ্যে যদি আপনার চক্রান্ত ডাকেন, আমি তো মনে করি যে আমাদের সাধারণ সম্পাদক ডেট দিয়েছে, আপনাদের মনের মধ্যে যদি সেই যে যে আমরা 2/3 মেজরিটি, আমরা ভালো কাজ করছি, সুতরাং আপনাদের তো এইভাবে নার্ভাস হওয়ার, আমরা তো এই Nervous ডেটটা, আমরা না না হইনি। আমরা নার্ভাস, আপনার না, না, nervous নার্ভাস হইনি। যদি না হয় একটা সরকার, তাহলে 20,000 লোককে গ্রেপ্তার করে কিভাবে, এবং জেলখানার সামনে দিন এবং রাত এটা সে নিরীহ nervousness-এর নিরপরাধ কারণে না। মানুষ সেখানে এটা বসেছিল। নার্ভাসনেসের কারণে না, এটা হয়েছে যেন আপনারা যে প্ল্যানটা করছেন, আমি বাইরে বলি, থেকে লোকজন আমি এনে এখানে ঢুকাবেন, ঢুকে একটা কিছু আপনার করবেন, কাছে আমি সেটাকে বিনয়ের সাথে prevent করার বলবো, জন্য। আমাকে আপনি বলতে দেন, আমি বলি, তারপরে আপনি আপনারটা বলুন। point আমি miss- কিন্তু আপনার মুখের থেকে কথা কিন্তু কেড়ে নেই। point miss হয়ে না যেতে না, পারে, মিস সেজন্য না, নেই না, কেন আপনি নোট করতে পারেন, স্বাভাবিকভাবে, লিখতে করতে হ্যাঁ, পারেন, ঠিকই। বিশ্বাস দেন, এবং এটা কিন্তু সকল মহলে Okay, এটার sorry. বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। আচ্ছা, আপনাদের, আমাদের গোপালগঞ্জে যখন আমাদের নেত্রী, যখন প্রধানমন্ত্রী, তার উপরে যখন যে বোমা পুঁতে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা কিন্তু বিদেশিদেরকে এনে, আমেরিকান থেকে টিম এসে আমরা কিন্তু তদন্ত করিয়েছিলাম, এবং সেই কেসে যারা প্রধান আসামি তার সাজাও হয়েছে। তা আপনাদেরকে যে আমরা বারবার বলি, আজকে যে শাহজালাল রহমতুল্লাহর মাজারে দুটো ঘটনা ঘটেছে, আজকে চট্টগ্রামে হিউজ অস্ত্র পাওয়া গেছে, দেখেন সে অস্ত্র খবর কাগজে কিন্তু প্রতিবাদ আসে নাই। যে কিউসি জাহাজ, এটা হলো মানে এটাকে বলে বোধহয় মাদার ভেসেল, অর্থাৎ বড় জাহাজ, তার থেকে ট্রলারে করে কে এই মাল খালাস করেছে, ট্রল কালার কোথায়? সিউএফএল, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি, যেটার শিল্পমন্ত্রী হিসেবে আমার অধীনে ছিল। এবং এখানে কিন্তু আপনার সিউএফএলের জেটিতে আপনার মন্ত্রীর অনুমোদন ছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া অন্য কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না, কিন্তু সেখানে এতগুলি মাল সেখানে খালাস না, না, হচ্ছে। ভিড়তে পুলিশের পারে, অবৈধভাবে না, ভিড়তে পারে আর না, কি। অবৈধভাবে অবৈধভাবে এখানে অবৈধভাবে কোনো স্কোপ নাই। না, ওটা ভিড়ে আপনি গেছে তো। আপনি তো দেখেন নাই বোধহয়, আপনি সিএলের, আমি গিয়েছি মিনিস্টার হিসেবে অনেকবার, সিএলের জেটি, সিএলের মধ্যে ওখানে অবৈধভাবে একটা কাক পাখিও যেতে পারে না। মাল খালাসের না নামে না, যায় মাল খালাস তো সিএলের মাল খালাস হবে, আপনি অন্য কোনো অর্গানাইজেশন মাল সেটাই তো, খালাস হবে না। সেজন্যই তো না না, যায়। সেখানে দেখেন কিউসি জাহাজ, যেটা আপনাদের যে উপদেষ্টা পার্লামেন্টারি বিষয়ক, তার জাহাজ, সেই কিউসি জাহাজ যেই টাইমে লঙ্গর করার কথা তার কয়েক ঘন্টা পরে করেছে, এটা খবরের কাগজে, কিন্তু কোনো প্রতিবাদ আসে না যে সেই কিউসি জাহাজ থেকে মাল এসে সেই ট্রলার করে এসে কিউসি জাহাজ যে কোনো জাহাজই হতে পারে। খবরে যে কোনো জাহাজই হতে পারে। যে হোক, খবরের কাগজে এসছে। হ্যাঁ। তারপরে সে দেখেন, আমরা দাবি করেছি, আমরা এটা আজকে ক্রিস্টানা রোকা তিনিও তো বলেছেন যে আমরা এই ব্যাপারে সাহায্য করতে রাজি। আপনাদের দুর্বলতা কোথায়? Fine, আমাদের আচ্ছা, দুর্বলতা হ্যাঁ, নাই তো। বিদেশিরা যদি সিলেট শাহজালাল রহমতুল্লাহর মাজারের এই ঘটনা, তারপরে যে বগুড়া যে অস্ত্র, যেখানে হিউজ অস্ত্র, বগুড়া তো আপনাদের স্ট্রং হোল্ড, ওখানে সেখানে যে অস্ত্র, তার কুড়িল একজন বিএনপি নেতার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। দেখেন, একটা ঘটনার না, বগুড়ার ব্যাপারটা সবাই জানে, আপনি সেটা তো আর বিভ্রান্ত করার কিছু না। বগুড়ার ব্যাপারটা কার কুড়িলে কার বাসায়, মানে এখানে কুড়িলের ঘটনায় কার বাসায় খবরের কাগজে নাম আসছে। আমার মনে হয় কি, না, না। আমি অ্যাজ এ লয়ার আই ফিল যে যেটা তদন্তের মধ্যে আছে, যেটা সাবজেক্ট, সেটাই তো কথা। সেখানে আমাদের বোধহয় এগুলোর মধ্যে যাওয়াটা না, ঠিক না। তদন্ত তো একটু হচ্ছে না, সবই উল্টো একটা ঘটনা ঘটে, সাথে সাথে দেখেন এই যে হুমায়ুন আজাদের উপরে যে ঘটনাটা ঘটেছে, কি তদন্ত হলো? কিছুই না। হুমায়ুন আজাদ নিজেই বলছে কারা তাকে আক্রমণ করেছে। সবই হচ্ছে। তারপরে আপনি তো বলতে আপনার পারবেন না। ময়মনসিংহের বোমা আপনার তদন্ত কমিশন দিয়েছেন, বিচারপতি সুলতানুদ্দিন আহমদের নেতৃত্বে, তিনি বলেছেন কোনো রাজনৈতিক দল না, বিদেশি। এবং আজকে এই যে আপনার এই যে বাংলা ভাই, আপনি বলেন ব্যারিস্টার সাহেব, আমাদের প্রখ্যাত আইনজীবী, বাংলা ভাই নামে একজন লোক উত্তর অঞ্চলের আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়েছে, পুলিশ তাকে পাহারা দেয়,
মানুষ মেরে গাছ লটকায়, আপনি কি এটা সমর্থন করেন? আপনি যে সমর্থন আমার কিছু বলেন না। এটা কেন কি- সমর্থন করবো? এটা তাহলে সমর্থন করার কি বিষয় কারণ? নেই। দেশে একটা গভর্নমেন্ট এখন এখন তারা- দেশে একটা জাস্ট মিনিট, দেশে একটা গভর্নমেন্ট আছে, মনে হয় দেশে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। Of course. এগুলো থাকতে ব্যক্তি মালিকানা যে আজকে একের পর এক আপনি দিনাজপুরে মাদ্রাসার ছাত্র যাদেরকে অস্ত্র গ্রেপ্তার করা হলো, সেটাই তো, আমাদের তারপরে তো- আপনার আমাদের তো concern ক্ষেতলালে সেখানেই। যাদেরকে গ্রেপ্তার করা হলো, আমাদের তো concern না সেখানেই। না সেখানে যাদেরকে আমাদের চিন্তাটা না, আপনি তো সেখানেই। ক্ষমতায়, আমি যদি জড়িত হই ব্রিং মি আউট, না না আপনারা তো ক্ষমতায়, যেমন কিন্তু আমরা মনে হয়- ক্ষমতা থেকে একটারও তদন্ত করছেন না না, কেন? বলেন। মাননীয় মন্ত্রী, বরং আমি একটু না, যোগ না, করি, just a minute, যোগ করি just a একটু। minute. আমরা বরং- ক্ষমতায় থেকে কিনা হচ্ছে, আমরা ক্ষমতায় থাকার পরে একটারও তো রেজাল্ট দিতে তদন্ত পারেন না। হচ্ছে, বিচার হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে, দ্রুত বিচার কিন্তু এগুলো ট্রাইব্যুনালে এগুলো যাওয়া বিচার আপনি আমাকে হচ্ছে। আপনি সব মনুষ্যের হবে, তদন্ত হয়েছে? সবই হবে। না, মনুষ্য সবই হচ্ছে। অনেক 1 বছরের বেশি হয়ে গেল। এক রোজারি যাওয়ার পর আর এক রোজারি মাননীয় মন্ত্রী, এক Time সময়- is not important, এক সময়- important এক রোজারি সুষ্ঠু- যাওয়ার পর আর এক রোজা সুষ্ঠু আর এক তদন্ত। রোজা আসতেছে। এক সময় সরকার থেকে সুষ্ঠু আশঙ্কা তদন্তটা হচ্ছে মেইন জিনিস। মাননীয় মন্ত্রী- সময় ইজ নট দ্য ম্যাটার, ম্যাটার হচ্ছে সুষ্ঠু তদন্ত করতে হলে যত সময় লাগে আমাকে সেই আচ্ছা, সময় নিতে তা- হবে। তাহলে আপনারা- আমরা তো আপনাদের মতো তড়িঘড়ি করে তদন্ত করব না। না, না, না। আমাদের করতে হবে সুষ্ঠুভাবে এবং সেটার জন্য যথেষ্ট টাইম দেওয়ার যদি দেখেন প্রয়োজন থাকে সেটা দেখেন হবে। আমাদের সময়ে কতগুলি ঘটনা ঘটেছে, আমরা তদন্ত করে চার্জশিট দেওয়া হয়েছে, এই গভর্নমেন্ট এসে সেগুলো চেঞ্জ করে নতুন করে তদন্ত করে কারণ আপনারা আমাদের। রাজনীতি এবং দেখেন করেছিলেন দেখেন সেটা। মাননীয় মন্ত্রী, না না আপনাকে আমি আমার বলে একটা- আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই। না না আমি সেই কথা না, যে আপনারা যে এতগুলি ঘটনা ঘটলো, কোনটার আপনারা নিরপেক্ষ তদন্ত করেছেন আমাকে বলেন। আজকের পুলিশ এইমাত্র তদন্ত just শেষ minute, না জানেন, হতে হতেই বলেন কিভাবে নিরপেক্ষ না। এইমাত্র চ্যানেল আই দেখলাম, এটিএন দেখলাম, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা বলতেছে কারা সিলেটে ঘটনা ঘটেছে আমরা জানি না, কিন্তু ওই ছাত্রলীগ যুবলীগের লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দুটো এই যে জিনিস বলেছে যে ডাইভার্সন, পুলিশ বলেছে যে পুলিশকে জানিয়ে যাওয়া হয়নি, উনি যে না, না, ওখানে নামাজ পড়তে যাবেন জানেন সেটা না বলেনি জানেননি। তারা। আরেকটা হচ্ছে গ্রেফতার করেছেন, মানে গ্রেপ্তার করেছে কিন্তু ছাত্রলীগের এইটার সাথে কর্মীদের, নয়, ছাত্রলীগ সেই কথা কর্মীদের। বলেছে যে এই ঘটনার সাথে না তাদেরকে গ্রেপ্তার করছে, ছাত্রলীগের এই ঘটনার নজরুল সাথে না কবির। তাদেরকে গ্রেপ্তার মাননীয় করা। মন্ত্রী, সরকারের দিক না, থেকে একটা দেশের হাই কমিশনার মিস্টার জিল্লুর, একটা দেশের হাই কমিশনার, এই যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, মাননীয় মন্ত্রী শুনেছেন যে আমাদেরকে জানানো হয় নাই, সিলেট পুলিশ জানতো, তারপর মসজিদে যাবে জানা না, পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। একটা দেশে একটা আজকে কোথায় একটা ব্রিটিশ সাবেক আছে জ্যাক স্ট্র, দি ফরেন সেক্রেটারি অফ ইউকে, তিনি এটার কন্ডেমনেশন করেছেন। দে এক্সপ্রেস দেয়ার নিন্দা ওরিনেস। তো আমরাও করেছি, এটাতে এই ঘটনা তো নিন্দনীয় তো। না না, নিন্দা তো তো আপনারা নিন্দা করেছেন, করবো, সকল সবাই সকল করেছে। মহল নিন্দা করেছে, তো সেটা- পাবলিক নিন্দা করতেছে। আমাদের কারণ অস্থির এটা হওয়ার কোনো সিরিয়াস কারণ বুঝবে। নাই তো। আমাদের কথা হচ্ছে একটা ঘটনা ঘটেছে, সেটা তদন্ত। আচ্ছা, এই যে আমরা এখানে দুজন একমত হই না কেন, আন্তর্জাতিক তদন্ত কমিশন এনে, সে আমেরিকা বলেন, ইউকে বলেন, এবং আমরা এগুলোর আমরা তদন্ত করতে আমরা যাই না কেন বলুন আমাকে। না, আমি- এই ব্যাপারে আমি- আমাদের আমি- অসুবিধার কথা। Where is the শোনেন, আপনি তখনই বিদেশিদের কোনো স্পেশালিস্টকে আনবেন যখন আপনারা নিজেরা ব্যর্থ হন। আমি তো মনে করি না যে আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ না মানে আমরা একটার সুষ্ঠু- তদন্তের No, রিপোর্ট no, বের no, হতে ব্যর্থ হলো না? হবে, সবই হবে। তদন্ত রিপোর্ট কি আপনার পকেট থেকে তো বের করার মতো একটা জিনিস না। এটা তো একটা তদন্তের উপরে নানান ধরনের সাক্ষী সাবুত থাকে, তথ্য উপাত্ত থাকে, সব কিছু বিশ্লেষণ করেই তো একটা রিপোর্ট হয়। আমি তো মনে করি না যে 4 মাস 5 মাস ইট বিকামস এ ভেরি বিগ লং টাইম। একটা তদন্ত আপনারা দেখেন কতদিন পর্যন্ত কেস পড়ে রয়েছে। আমরা সেই সমস্ত কেসগুলো এখন নিষ্পত্তি করছি। এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে যে সমস্ত সেন্সেশনাল কেস, আপনাদের মন্ত্রী এমপি যারা, আমি বলতে চাই না কারা দোষী, সেই সময়কার অনেকগুলি কেসের মধ্যে এইভাবে তথ্যপাত্র এসেছে, যার দরুন নাকি এটা কোনো রকমের সুরাহা হয় নাই, ওইভাবেই পড়েছিল। আমরা এসে না এগুলো তদন্ত করে এখন দেখেন যে না, ফাঁসি আপনারা যে ফাঁসি দ্রুত হচ্ছে, বিচারের তদন্ত মৃত্যুদণ্ড করে হচ্ছে, করছেন, এটা কি কেউ মানা করতে পারবে? প্রশাসন এবং এই ব্যাপারে তাহলে? যাতে রাজনীতি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। Exactly, সেটা আমরা- যে মাননীয় মন্ত্রী যে ঘটনাগুলোর কথা উনি উল্লেখ করেন, এর অধিকাংশগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা যে বিরোধী দল অভিযোগ করে অধিকাংশ সময় যেটা মৌলবাদীরা করেছে বা একটি আপনাদের সহযোগী একটি সংগঠন করেছে। আবার আমরা লক্ষ্য করলাম যে 30 এপ্রিলের আগে সরকারের দিক থেকে এরকম কথা বলা হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বিশিষ্ট ব্যক্তিরা মারা যেতে পারেন, বিভিন্ন ভবন উড়িয়ে দিতে পারে, একটা নিরাপত্তা ব্যবস্থারও আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দলের নেতাদেরকেও গানম্যান দেওয়া হয়েছিল। কিন্তু 30 এপ্রিলের পরে সেই নিরাপত্তা ব্যবস্থা বা সরকারের সেই সতর্কতাটা কমে গেল কেন? কারণ 30 এপ্রিল পর্যন্ত একটা হুমকি তো তারা দিয়েছিল। ষড়যন্ত্র বলেন কি চক্রান্ত বলেন কি নৈরাজ্য সৃষ্টি বলেন কি অরাজকতা সৃষ্টি বলেন, একটা লেজিটিমেট গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল ফর 5 ইয়ার্স পার্লামেন্টের নির্বাচনের পরে আপনি সেখানে এটা তো আমি যদি পেনাল কোড টানি, আমি বারবার বলতে চাই না এই কথাটা, কিন্তু তবুও আপনি দেখেন আজকে জলিল সাহেব যে কথা বলেছে, এটা ওভারথ্রোয়িং আ লেজিটিমেট গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল। সেই রীতিমতো সেই ধরনের একটা ডেডলাইন দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের যে কোনো আচরণ এই সরকার পতনের জন্য সেটা কিন্তু সেডিশন। 124A সেটি সেডিশন।
এবং আমরা পলিটিক্যালি আমরা কোনো সময় এটা নিয়ে কেউ কোনো সময় একে অন্যকে কিন্তু দোষারোপ করা হয় না। জানমালের নিরাপত্তা বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার নজমুল হুদা, বাংলাদেশের রাজনীতিতে এবং পাকিস্তান আমলেও আমরা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা আলটিমেটাম দিয়েছি যে, এবং আমার নিজের মনে আছে 1969-এর 21শে ফেব্রুয়ারি জনসভা করে আমরা যখন বলেছি 24 ঘন্টার মধ্যে আমাদের প্রিয় নেতা, তখন বঙ্গবন্ধু টাইটেল হয় নাই, যে তাকে মুক্তি দিতে হবে, 22 তারিখে মুক্তি হয়েছে। শোনেন, এই দেশের রাজনীতিতে আপনারা রাজনীতি করেছেন, আপনারা এই যে আপনি দেখেন, আমরা একসাথে হরতাল করেছি এরশাদের বিরুদ্ধে, মনে আছে? এবং আপনার একটা বিখ্যাত উক্তি কিন্তু এখনো কিন্তু মনে আছে, আপনি উত্তেজিত হবেন না যদি না বলেন যে ছাত্রদল হাতে অস্ত্র দিয়েছি আন্দোলনের জন্য, প্রেস ক্লাবে। না, কলম শব্দ বলেন নাই। আই ক্যান চ্যালেঞ্জ উইথ মাই লাইফ মিস্টার হুদা, ইউ ডিড নট সে কলম। আপনি এবং এই যে জনাব আব্বাস মাননীয় মন্ত্রী, তিনি বলেছেন বোমা মেরে মেরে মন্ত্রী হয়েছে। এই ধরনের উক্তি, এই যে আচ্ছা, আপনি বারবার 30 এপ্রিল ওটা সম্বন্ধে আপনার মন্তব্য কি? কোনটা? এই যে কথাগুলো যে বললো, না, বোমা মেরে আমরা রাজনীতি করি নাই, অস্ত্র দিয়ে আমাদের ছাত্রদের আমরা অস্ত্র তুলে দেই না, এবং আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিল কলম দেওয়ার জন্য। প্রশ্নের উত্তরটি কিন্তু আমি পাইনি, কোনটা? যেটা হচ্ছে যে জানমালের নিরাপত্তা দেওয়া তো সরকারের সরকারের, এবং সেটি বিরোধী দল করুক আর যেই করুক, আপনারা যে নিরাপত্তাটা অবশ্যই আসলে আমি জানি 13 কোটি মানুষের প্রত্যেকের সাথে তো আপনি একটা করে পুলিশ দিয়ে দেবেন না। আপনি আমার সাথে একমত হবেন না, নিরাপত্তার জন্য যা করণীয় তাই আপনি আমার সাথে একমত হবেন না, আমি জানি। আমি বিনয়ের সাথে আপনাকে বলি, আমি সেজন্যই বলেছিলাম আপনি দেশকে ভালোবাসেন, আমরাও দেশকে ভালোবাসি। আপনি কিন্তু একদিন থাকবো না, কিন্তু দেশ কিন্তু থাকবে, দেশ কিন্তু থাকবে। দেশ আমার, আপনার, আমাদের সকলের। এবং সেই জন্য আজকে যদি প্রকৃত অপরাধী, সে আমি হই, সে আপনি হন, সে যেই হোক, যদি প্রকৃত অপরাধীকে যদি আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করতে পারতো, সমস্যাটা কোথায়? যখন যে প্রধান ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন একটা কেস সম্বন্ধে আগাম বলে দেয়, তখন যে ইনকোয়ারি করে সে তার কথার কন্ট্রাডিক্টরি হবে বলে সেখানে আসলে লেট আস এগ্রি টু দিস ফ্যাক্ট। আপনার বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার পরে সবচেয়ে কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা, আপনি নিজে ঢাকা জেলার মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জেলার, আমি আপনার বক্তৃতা পড়েছি, আপনি নিজেই পুলিশকে ক্রিটিসাইজ করেছেন, এবং আপনার সভাপতিতে যে সভা হয়েছে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে আপনি কথা বলেছেন। কারণ হ্যাঁ, কারণ আমাদের হিপোক্রেসি বলেন না, উই আর নট হিপোক্রেট, সেই জন্য শোনেন, 30 এপ্রিলে ইট ওয়াজ এ ফাইট অফ নার্ভ। সেই ফাইটে ক্ষমতাসীনরা হেরে গেছে, কারণ তারা এত নার্ভাস হয়েছে। আপনি যে বলেছেন না, একটা মারাত্মক আপত্তিজনক কথা বলেছেন। শোনেন, আসরুল্লাহ মাস্টার একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। একটা শিল্পাঞ্চলের এমপি হয়ে কোনো শিল্পপতি বলতে পারবে না তিনি কারো কাছে টাকা চেয়েছেন, কারোর কাছে কারোর মানে কোনো মানে প্রেশার দিয়েছেন, কেউ না। আমরা দলমত নির্বিশেষে, আপনাদের দল সকলে, ইয়েস দ্যাটস রাইট, কিন্তু তাকে সে আভ্যন্তরীণ কোন্দল করে তাকে মারার মতো কেউ নেই। এবং যেটা আপনি দেখেন 30 এপ্রিলের সাথে আনফর্চুনেটলি আপনার যে জিনিসটা আপনার মিলান, যে সব কিছুর মধ্যে এই যে আপনার যখন চিটাগাং অস্ত্র ধরা পড়লো, আপনার প্রতিবন্ধী বলে দিল এই অস্ত্র আসছে, সেই জলিল সাহেব 30 তারিখ, মানে 30 তারিখ একটা ডেট। না, ট্রাম্প কার্ড তো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে ট্রাম্প কার্ড সময় মতো তিনি ছাড়বেন। ট্রাম্প কার্ড তো আমি বলেছি যে আপনাদেরকে আপনার এত ভয় কি আছে? আচ্ছা বলেন তো, আমাদের 5 বছরের যে 85 বার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পতনের যে ঘোষণা দিয়েছিলেন, আমরা তো নার্ভাস হইনি, এত জোরে গলা বলি আপনি কথাগুলো না। কিন্তু মাননীয় মন্ত্রী, এটি কি কোনো সমঝোতা? শুনেন, সাধারণ মানুষ, আপনি এখানে দেশের অবস্থা খুব খারাপ। দেখেন টাইম ম্যাগাজিন, আপনি একজন শিক্ষিত বিদ্বান লোক, টাইম ম্যাগাজিন লোকে লেখে কান্ট্রি ইজ এ ইটস এ কথা বলে লাভ নেই। ইরাকে কি হচ্ছে এটা টাইম ম্যাগাজিন, ইরানে তো ভিন্ন কথা না। কেন ভিন্ন কথা হবে? ওখানে কি নির্যাতন হচ্ছে, ইরাকে কিভাবে আপনি আমি পৃথিবীর কোন মানুষ ইরাকে যা হচ্ছে এটা সভ্যতার ইতিহাসে এটা হতে পারে। মাননীয় মন্ত্রী, যারা ষড়যন্ত্র হ্যাপেনিং ইন প্যালেস্টাইন উই কন্ডেম, কিন্তু বাংলাদেশে ওই টাইম ম্যাগাজিনে বাংলাদেশে ফোকাস করা কিছু নাই, ওইখানে ফোকাস করলে বেটার হয়। আপনাকে যদি আমি বলি যে আমরা যখন মুক্তিযুদ্ধ করি, সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, তার নির্দেশিত পথে আমরা হাতিয়ার তুলে নিয়ে সেই যাই হোক
তখন কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে লোক ছিল। তখন কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশ কার্যকরী দেশ হবে না, তখনও বলা হয়েছিল এটা অকার্যকর দেশ হবে, এই স্বাধীনতা থাকবে না। আমি যদি বলি যে আজকে আপনাদের সাথে মনে কিছু নেবেন না, আপনাদের সাথে যে স্বাধীনতা পরাজিত শক্তি যারা আছে আজকে এই সমস্ত ঘটনা ঘটায়া আজকে আন্তর্জাতিক বিশ্বে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ ইজ ফাংশনাল কান্ট্রি, একটা অকার্যকর দেশ, ইট ইজ এ কান্ট্রি অফ ডিসগ্রেস। তারা যদি তাদের সে একত্রের কথা মনে রাখে, এবং সেই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বলে আপনাদের এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। আর সতর্ক হওয়া আচ্ছা, রাজশাহী এটা যদি হতো বিএনপির মতো একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দল কোন সময় ওই ধরনের কোন দলের সাথে আতাত করতো না। এটা যদি হতো তাহলে 1986 সালে আপনারা তাদেরকে নিয়ে যে আমাদের বিরুদ্ধে নির্বাচন করলেন, আপনারাও করতেন না। আমরা সবাই কনভিন্সড যে তারা একটা কালে হয়তো পাকিস্তানের হয়ে তারা না, সেই ব্যাপারে তো আপনার থেকে বড় সার্টিফিকেট তাদেরকে কেউ দেয় না, কারণ পল্টন যে সার্টিফিকেট আপনি দিয়েছেন ওটা তো ইতিহাস খ্যাত সার্টিফিকেট। আপনার বিএনপির নেতারাও তাদের মতো ভালো না। বিং এ মিনিস্টার এন্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিনিস্টার, আপনি যখন বলেছেন যে আমাদের বিএনপি তো এরকম ডেডিকেটেড লোক, জামাত ইসলামের মতো নাই, সেই সার্টিফিকেট দিয়েছেন সংগঠনের ব্যাপারে গ্রেটফুল টু ইউ যে বিং এ বিএনপি লিডার আপনি বলেছেন। ভাই আপনারা তো চেষ্টা করছেন যে আমাদের সাথে একটা, যাতে আমাদের একটা না আপনারা ভালো করে ওটা হবে না, আপনারা ভালো করে বিচ্ছিন্ন হবে না। আমাদের জোট এত টাইট আছে, ওটাকে কোনো অবস্থা না কোনো সেটা আমরা জানি। মাননীয় মন্ত্রী, আমি যেটি জানতে চাইছিলাম যে 30 ভালো এপ্রিল কেন্দ্র করে সেটা আশা করি আপনারা যারা ষড়যন্ত্র করছেন বলে বলছেন তাদের দিকে, তার মানে তাদেরকে গ্রেফতার না করে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ 20,000 লোককে গ্রেফতার করলেন কেন? 30 এপ্রিলকে কিন্তু আপনারা বরাবরই বলছেন যে ষড়যন্ত্র করছেন জলিল সাহেব বা না, ওইটা তো আমরা বললাম এখানে, কিন্তু আমরা দেখলাম সাধারণ মানুষ সাধারণ মানুষ এই জন্য বলা হয়েছে যে এখানে কোনো সমঝোতা আছে। ঠিক আছে, আমি দিচ্ছি তো উত্তর দিচ্ছি, সমঝোতার ব্যাপার না। এটা প্রশ্নটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস জনবল রাজধানীতে এনে একটা কিছু করার প্রক্রিয়া, এটা সন্দেহে আসা স্বাভাবিক। এবং তারা যখন ট্রাম্প কার্ডের কথা বলছে, অভ্যুত্থানের কথা বলছে, অভ্যুত্থান তো জনগণ ছাড়া হয় না। এখন তারা তো সাধারণ জনগণকে পায়নি, তারা কাদেরকে পেয়েছে? তারা হয়তো প্রশিকার কাজী ফারুককে পেয়েছে। তাকে বলেছে তোমার যতগুলি ওই যে লোন নেয়, যারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নেয়, তাদেরকে তুমি অর্গানাইজ করে তাদেরকে শহরে নিয়ে আসো। শহরে নিয়ে আসলে আমি বলি শহরে নিয়ে আসো, শহরে নিয়ে আসলে পরে এই যে বিরাট বড় জনগণের চাপ হবে না, আসতে দেওয়া হয়নি, সেই জন্য গ্রেফতার করা হয়েছে। না সেই জন্য গ্রেফতার শুরু করা হয়েছে। না ভালো একটা ভালোই এনজিও আজকে গ্রেফতার করা হয়েছে, এবং এনজিও গুলি যাতে কাজ করতে না পারে সেই বাস্তব পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন। একটা আমরা আলাদা মন্ত্রী দিয়েছি, না আলাদা মন্ত্রী ভালো আপনার এনজিও গুলো যাতে ফাংশন করতে না পারে, তাদের কোনো অ্যাকশনের একটা সেকশনও নাই। আজকে প্রশাসন ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ একে দলীয়করণ করে এমন করা হয়েছে যে প্রশাসনের কেউ এখন সেইভাবে সাহস নিয়ে নিজের মন নিয়ে কথা বলতে পারে না। আজকে পুলিশ প্রশাসনকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন, অথচ এই পুলিশই তো সেই পুলিশ যারা একত্রে হাতে নিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে গর্জে উঠেছিল সেই আপনার পিলখানাতে। সেই জন্য দেখেন, একটা গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেন না, একটা গণতান্ত্রিক দেশে একটা অবস্থান ধর্মঘট করতে দেন না, একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেন না। ট্র্যাক রেকর্ড তো ভালো না, আপনাদের ট্র্যাক রেকর্ড তো ভালো। আমাদের ট্র্যাক রেকর্ড তো খারাপ, কারণ আমরা তারা যারা আইয়ুবের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা তারা যারা জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা মুক্ত করো, এইসব স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি। আমরা তারা যারা পাকিস্তানের 96,000 সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছি। আমরা তারা যারা বঙ্গবন্ধু দেশে ফেরার আগে ওই যে ভারতীয় সেনাবাহিনীকে ওই বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ ভারতে পাঠিয়েছিলেন। সুতরাং শোনেন জনগণ আওয়ামী লীগরা তারা না, বাংলাদেশের জনগণ তারা। বাংলাদেশের জনগণই মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের জনগণই এই সমস্ত অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশের জনগণই নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ হয় হয়েছে দিয়েছে না, মুক্তিযুদ্ধ ছাড়া না। 70-এর নির্বাচনে যদি বঙ্গবন্ধু একক বিজয়ী না হতো, স্বাধীনতা 70 নির্বাচন আন্ডার হিজ লিডারশিপ। 70 নির্বাচনের কথা বলছি না, আমি বলছি আপনার 71-এর সময় তুমি ছিলেন না। শোনেন 71-এর সময় পৃথিবীর স্বাধীনতা ইতিহাসে বহু বরেণ্য নেতা সেই বন্দী ছিলেন,
জেলে আমরা ছিলেন, মনে হয় আমরা সেই বিতর্কে আমরা বর্তমানে- যেতে চাই না, বর্তমানে কারণ ফিরে এখানে আসি। আপনার জি। দৃষ্টিভঙ্গি ভিন্ন। কিন্তু 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 এই যে যেসব কিন্তু না 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 ত্রুটি বলি, বিচ্যুতির কথা আপনি কিন্তু বলছেন, আপনি যেটা বললেন তার আগে আমার যে না মনে না হয়- উনি বললেন আমাদের ট্র্যাক রেকর্ড খারাপ, আমাদের শোনেন, শোনেন, গন্ডগোল এইভাবে- করার track record। শোনেন, শোনেন, গন্ডগোল করার track record এর কথা এইভাবে বলা উচিত না। শোনেন, করার ক্ষমতার মোহে, অন্ধ মোহে আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু যারা মানুষ, যারা শোনে, আজকে আপনার নিত্য প্রয়োজন জিনিস মানে বৃহত্তরের বাইরে আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনার ক্ষমতার সরকারের মোহে- আমলে একজন এমপির জীবনে নিরাপত্তা নাই, একজন কূটনীতিবিদের জীবনে নিরাপত্তা নাই। আজকে মায়ের কোলে ক্ষমতার শিশুকে মোহে গুলি করে- আপনারা এই সমস্ত করছেন, তো সেজন্যই হচ্ছে এগুলো আমরা করছি না। না, মানে হচ্ছে, আমি তো আপনারা করছেন এইখানেই মাঝে তো মাঝে সমস্যা। পাল্টা পাল্টির জন্য এটা না, হয়ে আমার আছে। আমার মনে হয় যে এই আলোচনাগুলোর জন্য সংসদটা কার্যকর হওয়া দরকার না, ছিল, আসলে effective হওয়া না, দরকার। আজকে- কেমনে কার্যকর হবে? যে দেশের সংসদ নেতা বা প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী মাইক নিয়ে দাঁড়ানোর পরে যিনি বলেন, স্পিকার বলার অধিকার আছে, স্পিকার ক্যান সে whether she will get microphone or not, whether she will be allowed to speak or not, যেখানে প্রধানমন্ত্রী বলেন আর একটা কথাও এইভাবে হাত তোলার একটা কথা বলতে দেওয়া হবে না, কিন্তু সেখানে না, কি করে কিন্তু তারপরে এই তো এই পার্লামেন্টকে আপনি জনগণ কার্যকর আপনাদেরকে আশা করতে ভোট পারেন? দিয়ে পাঠিয়েছে, যাদেরকে আচ্ছা দেখেন নির্বাচিত দেখেন দেশটাকে পার্লামেন্ট, এবং একদিন শোনেন, আপনারা সর্বশেষ রেকর্ডের পার্লামেন্টে ব্যাপার, পাঠিয়েছেন। রেকর্ডের ব্যাপার, শোনেন, রেকর্ডের ব্যারিস্টার ব্যাপার। হুদা, রেকর্ডে আপনারা কিন্তু- বিচারপতিদের বয়স বাড়িয়েছেন। এই বিচারপতিদের বয়স বাড়ানোর জন্য আগে প্রধান বিচারপতি আমিন মাহমুদুল আমিন চৌধুরী তিনি কিন্তু 2 বছর চেয়েছিলেন, কিন্তু তিনি 2 বছরের যদি তখন বাড়ানো হয়, তখন যাকে লক্ষ্য করে আইনটা করা হয়েছে তিনি হয়তো না, উনি suggestion উনি সাজেশন দিয়েছেন, কিন্তু ওনার সময় করা হয় নাই। তারপর আরেকজন চিফ জাস্টিস গেছে, বিবেচনা উনি করা যাওয়ার পরে আরেকজন গেছে, হয় নাই। কিন্তু এমন টাইম আমরা করলেন যাতে পার্টিকুলার একজন লোক নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রধান হয়। জানি কি তাই হচ্ছে? অফকোর্স তাই হচ্ছে। সেই শোনেন, এটা আপনি নিজে ভালো করে জানেন। আপনি ডোন্ট ট্রাই টু বি, আমি আপনার হিপোক্রেট বলছেন আমাদেরকে, আমি আপনাকে হিপোক্রেট বলতে চাই না, ডোন্ট সে, hypocrite বিকজ না তো। না 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 আমি সেটাই বলছি hypocrite না না, না, আপনি যাই হোক, বলবেন কেন? তবে আপনি বুঝেন নাই কাকে কি কারণে, আজকে দুটো কারণে। এই যে আপনি বলেছেন না যে দ্রুত বিচার করছে, হোয়ার ইজ দি ট্রায়াল অফ দি ফাদার অফ দি নেশন মার্ডার কেস, বঙ্গবন্ধুর হত্যার বিচার আপনারা কোথায়? করেননি। আজকে না না, আমরা তো করেছি, আমরা হাইকোর্ট করার পরে সুপ্রিম কোর্টে গেছে, 5 বছর, আমরা 5.5 আজকে 2 বছর বছর বিচারপতিদের আইন বাড়িয়ে এখন 3 জন বিচারপতি আমরা 1.5 আগামী বছরে জাস্ট মিনিট মৃত্যুদণ্ড আমাকে বলতে দেন, কার্যকর করে দিচ্ছি। আমাকে বলতে দেন। আজকে 2 বছর আইন বাড়িয়ে আজকে বিচারপতিদের বয়স আপনি বাড়িয়ে আপনি এখানে এটা আরো 2-3 বছর এটাকে আটকে রাখলেন, এবং একজন দেখেন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনি ফাইট করেছেন, এবং যখন লাস্ট গভর্নমেন্ট আপনি ছিলেন 91 ইউ রিজাইন ফর দিস, you resign from the BNP government because you believe in the neutral caretaker government. আচ্ছা, সেজন্য আপনাকে আমি তারিফ করি, কারণ আপনার বিবেকের সাথে আপনি প্রতারণা করেন নাই, আপনি রিজাইন দিয়েছেন। প্রধান বিচারপতি সবাই না neutral। শোনেন, সবাই আজকে neutral হবে। জাস্ট মিনিট, আজকে তাহলে এইটা আপনি সরকারি কর্মচারীদের বয়স 57 বছর, ইন্ডিয়া পাকিস্তানে 59-60 বছর, তাদেরটা বাড়ানো হলো না, শুধু বিচারপতিদের বয়স বাড়িয়ে আজকে আপনি এই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটিকে কন্ট্রোভার্সিয়াল বাড়ানো যে হবে করেন। এটা তো বলতে দেশটা পারেন না। যেখানে একটা ঐক্যমত্যে যাওয়া উচিত, যেখানে দেশের যে আজকে যে অবস্থা, আমি আপনি সকলেরই যেখানে মিলিতভাবে একটা দেশকে একটা লক্ষ্যে নিয়ে যাওয়া উচিত, সুনির্দিষ্ট, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। আমি খেতে চাই না, কিন্তু আমি শান্তিতে ঘুমাতে আমি চাই, একমত। আমি ঘুমাতে চাই। একমত। সেইখানে আজকে সবগুলো যে আপনাদের ইলেকশনের ম্যানিফেস্টোতে বলেছিলেন যে মহিলা আসন হবে জনগণের ডাইরেক্ট নির্বাচনে, কিন্তু আপনারা করেন নাই। তারপর বিচারপতির Direct তো বয়স আছেই। আপনারা বাড়িয়ে দিলেন। Direct তো আছেই। না, না। একজন মহিলা ইচ্ছা করলে ডাইরেক্টলি ইলেকশন করতে পারে। সেটা করতে পারে, হ্যাঁ। সেটা করতে পারে, তার বাইরেও তাদেরকে কিন্তু result এই যে দেওয়া হলো। 45 বা 50 তারও ডাইরেক্ট ইলেকশন হবে না, কেন? সেটা Why? না, যাই আপনার শুনেন, আপনাদের দ্যাট ওয়াজ ইউর ডিক্লারেশন, হয়েছে তো, direct election আছে তো। ডাইরেক্ট না, আপনারা এমপিরা বানাবেন, এবং সেটা না, ওটারও তারপরে result sheet হ্যাঁ, টা তারপরে MP রা আপনি 2 বছরে, তারপর আপনি বলেন ছবি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছবি থাকবে স্পিকার রুমে বিদেশি দূতাবাসে, আর প্রেসিডেন্টের ছবি, আর প্রধানমন্ত্রীর ছবি থাকবে। পৃথিবীর ইতিহাস, আপনি তো একজন বিদ্বান লোক, ইউ আর এ ব্যারিস্টার, ইউ প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট, হ্যাঁ, আপনি সেখানে কোন দেশে একটা দেশ দেখেন ভারতের মহাত্মা গান্ধীর ছবি কোনো পার্লামেন্ট কনস্টিটিউশন আছে, কিন্তু এমনভাবে আইনটা করলেন যাতে তৃতীয় কারোর ছবি, জিয়া রহমানের ছবি উঠবে না, ফাদার অফ দি নেশন তার ছবি উঠবে না, কিন্তু আইনটা এমনভাবে সংবিধান লিপিবদ্ধ করলেন, এটা পৃথিবীর ইতিহাসে নাই। সেই জন্য আপনাকে আমি বলি, ভারতের ইতিহাসকে আমি পৃথিবীর ইতিহাস মনে করি না, ভারতের ইতিহাসকে আমি পৃথিবীর ইতিহাস মনে করি না। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সবচেয়ে বড় বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, না শুনে আর সেটাকে আপনি ইতিহাস মনে করেন না। ইউ মে হোল্ড ইউর ভিউজ অ্যাবাউট ইট, সেটা আলাদা কথা। আজকে আমার কথা হচ্ছে যে ইতিহাস তো একটা কাজের শুরু করার মধ্যে দিয়েই হয়, তাই না? এমন যেমন আমাদের গ্রামীণ ব্যাংক, পৃথিবীর ইতিহাসে কোনো সময় গ্রামীণ ব্যাংকের মতো এ ধরনের ব্যাংক ছিল না,
কিন্তু গ্রামীণ ব্যাংক করে এখন বাংলাদেশ, দাঁড়া আমি বলে নেই, বাংলাদেশ এখন বিখ্যাত হয়ে গেল গ্রামীণ ব্যাংক করে। আমরা তো সব জায়গায় একটা শুরু করতে চাই, পৃথিবীর ইতিহাসে নাই বাংলাদেশ পৃথিবীর অংশ, একটা কাজ শুরু করলাম, দেখেন না কত পৃথিবীতে চলে আসে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট একই রকম ভাবে অন্যায়, এগুলো অন্যায়, এগুলো হচ্ছে কি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেন অনেক কনসেপ্ট এখন নিচ্ছে। 2/3 মেজরিটি জোরে আপনি এগুলি করছেন, এগুলি কোনো মানুষ কিন্তু সমর্থন করে না। You are not looking to the interest of the common people of this আমার country. কথা হচ্ছে কি সাহেব, মানুষের সমর্থনটাকে আপনার যে সময় তারা সমর্থন দিতে পারে সেই সময়টার জন্য রেখে দেন। আমাদের সংবিধানে 5টা বছর যদি নির্বাচনের সময় থেকে থাকে তারাই আমাদের ব্যর্থতা দেখবে, তারাই আমাদের সফলতা দেখবে, ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য সাজাবেন না যে প্রেসিডেন্ট আমার, কেয়ারটেকার গভর্নমেন্ট হেড আমার, নির্বাচন কমিশনার আমার, সুতরাং ডিসি আমার, এসপি আমার। দেখেন কত লোক প্রধান বিচারপতি সম্বন্ধে আপনার ধারণা ঠিক না। শোনেন, আইনটা তো সেই জন্য করেছেন, আপনি নিজেও জানেন, বাট ইউ উইল নট টেল ইট বিকজ ইউ ডু নট হ্যাভ দ্যাট গাটস টু সে যে এই মিস্টার এক্স কে চিফ অ্যাডভাইজার করার জন্য করেছি। ইউ নট সে দ্যাট, ইউ নট সে দ্যাট। না না, আপনার গার্ড সম্বন্ধে আমার বললেন, আমি বললাম না যেভাবে আপনি বিএনপি কে বাদ দিয়ে আপনি জামাত ইসলাম যে তারিফ করেছেন, আপনি তারিফ করলাম না, আপনি রিজাইন করলেন, তারিফ করলাম না, ইউ হ্যাভ গার্ডস। এবং যেভাবে এবং আপনার কলিগরা যেভাবে আপনাকে অনেক সময় আক্রমণ করে ডিউটির গার্ডস, আপনার কলিগদের মধ্যে প্রবলেম হয় বিকজ অফ গার্ডস, কিন্তু বাট ইউ গো অন। না না, ভালো, সেজন্য আমি বলছি কথাটা। সুতরাং যেখানে একটা ঐক্যমত একটা দেশ, আপনি যে নির্বাচনের কথা আপনি বলেছেন, আজকে দেখেন একটা ছেলে, একজন লোক, ছেলে না, সে ফার্স্ট হয়েছে সিএসএস পরীক্ষা দিয়ে, সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে, সেখানে তার প্রমোশন হয়নি। এবং প্রমোশন বলেন, পোস্টিং বলেন, তারপরে এই আপনারা ক্ষমতা আসার পরে কত লোকের দাঁড়ান চাকরিচ্যুত করেছেন। আমাদের নেত্রী যখন প্রাইম মিনিস্টার হলেন, বেগম খালেদা জিয়ার এডিসি বিকেম হার এডিসি, তার মিলিটারি সেক্রেটারি বিকেম হার মিলিটারি সেক্রেটারি। আপনাদের দ্বারা অ্যাপয়েন্টেড মাহবুব রহমান যে আর্মি চিফ অফ স্টাফ ছিলেন, আমাদের সময় রিটায়ার্ড প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ ছিলেন। আমরা সে আর্মি চিফ অফ স্টাফ, পুলিশের আইজি, শোনেন জাস্ট অ্যালাউ মি টু সে, আপনারা ইউ হ্যাভ চেঞ্জ। সুতরাং এই যে শোনেন, এগুলি লাভ হয় না, এগুলি টিকে না। শোনেন, কারণ আমাদের আপনার অভিজ্ঞতা আছে আমার থেকে বেশি। এগুলো আইয়ুব খান পাকাপোক্ত করেছিল, ক্ষমতা থাকতে পারে না। হ্যাঁ, এগুলো লাভ, কারণ আমি বলতে দেন, না আপনি বলেন, উপকৃত হবেন আপনার স্টেটমেন্টে। আমি একটা বোনাফাইডি কথা বলি, যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে, আমি কিন্তু তাদেরকে বলেছি যে দেখো, তোমরা ঠিক আওয়ামী লীগের মতো চিন্তা করো না, এটাকে একটু নির্দলীয় করার চেষ্টা করো, একটু নিরপেক্ষ করার চেষ্টা করো। এইটা হলো আপনার, আমি সবসময় বলি, এটা আপনার সবসময় একটা স্বভাব যে আওয়ামী লীগকে আক্রমণ করা। আওয়ামী লীগ, আমি ইউ গিভ মি দ্য রেফারেন্স লাইক মি, ইউ নো শিশু হাসপাতালে কি হয়েছিল, 21 জন ডাক্তার, আপনার স্ট্রেট ওয়ে ইউ গট দেম আউট অফ দ্য জব। অফ কোর্স আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ ফাইটিং দিস কেস ইন দ্য হাই কোর্ট। এটা জেনে বলেন। শোনেন, আমি সেই ডাক্তারদের মধ্যে আপনিও করছেন, আমরাও করতেছি, দলীয়করণ হবে। আপনার আমার মতো উদাহরণ দেন না। আপনাদের আর্মি চিফ মাহবুব রহমানকে আমরা আর্মি চিফ রেখেছি, আপনাদের আইজি শাহজাহান সাহেবকে আমরা আইজি রেখেছি। জাস্ট মিনিট, সেটা পরে হলো, মাহবুব রহমান রিটায়ারমেন্টের পরে আমি করেছি, রাইটলি রংলি আমি তাকে পরে করেছি, কিন্তু এডিসি কে আমরা এডিসি করেছি। এই যে দেখেন, এই যে রব্বানি, এই যে এয়ার কমোডর রব্বানি, তাকে যে হত্যা করা হলো, আজ পর্যন্ত সেটা বেরোলো না। সেই জন্য আমি বলি, এইভাবে আইয়ুবখান দলীয়করণ করেছে, টিকে নাই। ওই আপনি পাকিস্তান বলেন, বাংলাদেশ টিকে না। সুতরাং একটা আনফরচুনেটলি একটা ছেলে, একটা লোক, শোনেন আমাদের দলীয়করণ এক এক করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা এত দলীয়করণ করছেন যে আমি এক এক করে আইডেন্টিফাই করতে পারবো, সেটা তো আমরা গায়ের জোরে বলতে পারবো, সেটা আমরা গায়ের জোরে বলতে পারবো না। যেহেতু আপনি উদাহরণ দিতে পারবেন না, সেই জন্য এই কথা বলে চাপে যান। আমার মতো আপনি উদাহরণ দিতে পারবেন না। দেখেন, পারবেন না। আপনি বলেন যে জানেন না, হাসপাতালের 20 জন ডাক্তার আমার জানা নেই, আপনি আনলেন নিয়ে, এই জন্যই বললাম উদাহরণ দিতে লাভ নাই। আপনি না জানেন, আপনি আমাদের সেনাবাহিনীর প্রধান যাকে আমরা করেছিলাম তাকে আইকিউ করে দিয়েছেন, এগুলো বলেছেন। সুতরাং হ্যাঁ, আমি বলেছি, রিপিট হয়। সুতরাং যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, সবচেয়ে বড় কথা হলো, একজন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে পারেন না, একজন এমপির নিরাপত্তা দিতে পারেন না, তারপরেও আপনার ক্ষমতা আছে। মানুষের মনের মধ্যে এটা নিয়ে প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা যে যারা এগুলি করে, যে মূল্যবাদী, একটা দেখেন, একটা বাংলা ভাই, বাংলা ভাই নামে একজন লোক, সে গাছের লাগে লোক লটকায়। আপনার এখানে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে মিটিং করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, আমরা খবর কাগজে দেখি। আর সেখানে এসপি যখন বলে
যে ইচ্ছা করলে কাউকে গ্রেপ্তার করা যায় না, তারা তাকে পাহারা দেয়। আজকে নর্থ বেঙ্গলের মানুষের জীবনে আপনারা তো সরকারে, আমার ভুল থাকতে পারে, আমার ত্রুটি থাকতে পারে, আই এম নট ইন দি গভর্নমেন্ট, কিন্তু আমার একটা জিনিস খুব বেশি আশ্চর্য লাগে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সাথে আপনারা কি করে তৈরি ব্যানার পেয়ে যান, তৈরি প্রতিবাদ সভা কি করে নেমে যায়, তৈরি ব্যানার কি করে চলে আসে, ঘটনাটা হলো তার 1 ঘন্টার মধ্যে বাংলা ভাই না, এই ঘটনাগুলির সাথে কথা বলতেছি, এগুলি কি করে চলে আসে ভাট করে। আপনারা ঘটনা ঘটান, আমরা প্রতিবাদ করব না? না, সেজন্য এবং আন্ডার দি প্যাট্রোনাইজেশন অফ দি গভর্নমেন্ট অল দিস ইনসিডেন্টস আর টেকিং প্লেস এন্ড এভরিবডি নোজ ইট। এবং মুখের জোরে গলার জোরে অনেক কিছু বলে। আমি আপনাকে প্রশ্ন করলাম যে একটা ঘটনা ঘটার আগে আপনারা প্রস্তুতি নেন কি করে? একটা অপিনিয়ন আমরা আসি না কেন দুজন, যে এই সমস্ত ঘটনা, চট্টগ্রামের অস্ত্র, বগুড়ার অস্ত্র, এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগারে যে বোমা বিস্ফোরণ, সবকিছু আমরা আন্তর্জাতিক তদন্ত কমিটিকে দেই। ওয়াই নট জাতীয়? আপনি জাতীয় কেন? জাতির লোকের উপরে আপনার আস্থা তো কম কেন? আমার কথা আপনি দিবেন না, ওই যে খ্রিস্টান লোকের সাথে কিন্তু একমত হয়েছে আমার মনে ওই হয়। যে, এবং দেখেন আজকে আমাদের যারা ন্যাশনালি অ্যাভেলেবল যারা তদন্ত, যারা কয়টা গুড এক্সপার্ট, তাদের যথেষ্ট গুড এক্সপার্ট, যার জন্য একটা হয়, তার মানে হলো, তার মানে আপনাদের অভিজ্ঞতা আছে। লোকজনে, আপনি শুধু সবসময় আন্তর্জাতিক খোঁজেন কেন? আমাদের নিজেদের আপনাদের লোকজন এগুলি করে, আপনারা তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেটা তো এগুলো করবেন। শুনেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, যদি আমাদের তদন্ত রিপোর্টে একটু তো বেরোলো না, বরং আমাদের আমলের ভিতরে আমরা যেগুলি তদন্ত করে শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম সেগুলি বাতিল করেছি। আপনারা তো হাফ ইয়ার নিয়ে সব রেজাল্ট চান, আমাদের 5 বছরের মেয়াদে আপনার 2.5 বছরে আমাদের সফলতা চান। আমরা তো সেভাবে চলি না, আমরা সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে 5টা বছর প্ল্যান করি এবং সেই অনুযায়ী আমরা। আপনার কথায় তৃষা হত্যার যদি আপনাদের আমলে ঘটনা ঘটার পরে যদি বিচারে ফাঁসি হতে পারে, হাইকোর্টও সেটা অ্যাপ্রুভড হয়েছে, তারপরে ওই যে সোনি হত্যার যদি হতে পারে, সে তো বেশি দিন লাগে নাই। তা আপনারা কবে এক রোজায় ময়মনসিংহের ঘটনা ঘটেছে সিনেমা হলে, তারপর আরো রোজার ঈদ গেছে, তারপর আরো রোজার ঈদ আসতেছে ভেরি ভেরি নিয়ার টু ইট, কমপ্লিকেটেড মনে হচ্ছে কেসটা কমপ্লিকেটেড। তার মানে যেটা আপনারা পাচ্ছেন না, পুরিলে একটা লোকের বাড়িতে অস্ত্র পাওয়া গেছে, হয় দ্যাট ম্যান হ্যাজ নট বিন অ্যারেস্টেড, দ্যাট ডিপ্লোম্যাটিক করা উচিত, নিশ্চয়ই করা উচিত। যাই হোক, এটা আমি তদন্তের খাতিরে সংসদের এইসব আলোচনাগুলো সংসদে হোক, এটি সকলের কাম্য, দেশবাসীর। সংসদ বর্জনের একটি প্রবণতা 90-এর পর থেকে শুরু হয়েছে, লাগাতার বর্জন সংসদ। ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা যখন লাগাতার সংসদ বর্জন করছিলেন, আপনাদের সংসদ সদস্যপদ যাবার সময় হয়ে যাবার 90 দিন, যখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এগুলোতে উপনির্বাচন দেবেন, এবং তখন আপনি একটি ফর্মুলা দিয়েছিলেন যে আমরা 90 দিন পর পর সংসদে যাব। এখন বিরোধী দল ফর্মুলাটা আমি ওইভাবে দিইনি, আমি বলেছি সংসদ শূন্য থাকবে, আসন শূন্য হতে দেব না। প্রতি 90 দিনে একবার করে সংসদে যেয়ে গণতন্ত্রের ম্যাগনা কার্টা উপস্থাপিত করে আসবো। দিস ওয়াজ এক্স্যাক্টলি মাই স্টেটমেন্ট। এখন আমি জানি না ওনারা সেটা ফলো করছেন কিনা, দ্যাটস देयर বিজনেস। মানে ওনারা যে সেটি করেন, আপনি মনে করেন যে সেটি গণতন্ত্রের ম্যাগনা কার্টা? আমার মনে হচ্ছে ওনারা ওই একই জিনিস করছেন, সংসদ শূন্য থাকবে কিন্তু আসন শূন্য হতে দেবো না। এখন তার তবে আমি বলি একটা কথা, খুব জেনুইনলি বলি একটা কথা, আপনারা দেখেন এই যে 30 এপ্রিল বলেন বা তার পরবর্তী ঘটনা বলেন বা হোয়াট এভার, এগুলি করার পরে কিন্তু জনমনে আমাদের পদত্যাগের প্রশ্নটা কিন্তু এখন বেশি না। এখন জনমনে প্রশ্ন এসে গেছে যে আওয়ামী লীগ যারা নাকি এতগুলি হুমকি ধমকি দিল, সবকটাতে ব্যর্থ হলো, তাদের কতটুকু এখন জনপ্রিয়তা আছে 58 জনের, এটা কিন্তু এখন যাচাই করার সময় আসছে। আপনারা পদত্যাগ করেন, উপনির্বাচন করেন, আবার পাশে এসে বাংলাদেশের মানুষ আসলে 30 তারিখে আপনাদের পদত্যাগ চেয়েছিল। বাংলাদেশের মানুষ যদি পদত্যাগ নাই চাইতো, আপনারা তো নার্ভাস হতেন না, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতেন না, এবং আপনারা এই যে ষড়যন্ত্র আবিষ্কার করেন ইত্যাদি। আমরা এটা আমাদের সাধারণ সম্পাদক ট্যাক্টফুলি তিনি একটা ডিক্লারেশন দিয়েছিলেন, জাস্ট টু সি ইউ নার্ভ, এবং ইউ আর নার্ভাস, দিস গভর্নমেন্ট ইজ টোটালি নার্ভাস। এবং এখানে কিন্তু ইউ আর এ চেইন পলিটিশিয়ান, আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনার আব্দুল জলিল সাধারণ সম্পাদক সাহেব কি সত্যি একটা জ্ঞানের কাজ করছে? আপনি নিজের অভিজ্ঞতা থেকে বলেন। সে জ্ঞানের কাজ তো করেছে, কারণ মানুষ সরকারের পতন চেয়ে। আমি আমার বক্তব্যে যেটা আমি বলেছিলাম 30 তারিখের আগে, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল অ্যাবাউট 30th of April, আমি বলেছিলাম 30th তো দূরে, এই মুহূর্তে এখন জনগণ এই সরকারের পদত্যাগ চায়, ক্ষমতা দেখতে চায় না। এইটারই একটা প্রতিদ্বন্দ্বী 30 তারিখে ডেট দেয়া জলিল সাহেব। 30 এপ্রিল যখন ব্যর্থ হলো তখন জনগণ চায় না জলিল সাহেব পদত্যাগ করুক, তারটা যখন হলো না ঠিক কেন চায়? কেন কেন চাবে না? 30 তারিখে আমরা তৎকালীন মাননীয় বিরোধী দলের নেত্রী 85 টাইমস আলটিমেটাম দিয়ে যদি বিরোধী দলের নেত্রী থাকতে পারেন, আর আমাদের জলিল সাহেব মাত্র একবার একটা ডিক্লারেশন দিলেন,
না কিন্তু বলেছেন রোজার Date, পদে no, never was date. সুনির্দিষ্ট He may not তারিখ give the বলেন। date, কিন্তু বলেছেন রোজার ঈদে। আমি আরে ভাই, খবরের কাগজ জানেন, আমি এনে দিব। আরে ভাই, তিনি বলেছেন রোজার ঈদের হওয়ার পরে পর- শোনেন যতবার রোজার ঈদ আছে তত, আর উনি তো যেদিন আমাদের জাস্ট মিনিট লিসেন, আমরা তো আন্দোলন করি। যেদিন আমাদের প্রথম অধিবেশন বসে সেদিন স্পিকার নির্বাচিত হয়, সাধারণত ডিপ্লোম্যাটটা থাকে, সেদিনই তো স্পিকার নির্বাচন আগেই বিরোধী দল নেত্রী ফ্লোর নিয়ে No. আমাদের ইয়েস অফকোর্স She said No, that I'll no, cooperate no, with the no, government. no, 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 I'll no, cooperate with not the at all, government. not at যে all. তারা ঠিক এবং মতো তিনি দেশ বলেছেন পরিচালনা করে, 3 মাস তাহলে আমার না, পূর্ণ না, সহযোগিতা no, no, করবে। no, It is উনি on বলেছেন record. 3 It is on মাসের record. মধ্যে এই No, no, সরকার it is on record. ক্ষমতাচ্যুত এটা তো করা আমার হবে। আপনার এবং কথা নির্ভর করবে না। কতবার এটা ডেট record দিয়েছে, আলটিমেটাম দিয়েছে, তারপর বলেছে 30শে মার্চ লাস্টলি, 30শে মার্চের মধ্যে সরকার পদত্যাগ না করলে আমাদের না 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 জনগণকে 2001 সালের পারবেন না। 30শে মার্চ আপনার জনগণকে- নির্বাচন দাবি চেয়ে বেগম খালেদা জিয়া পল্টন ময়দানে ডেট দিয়েছিল জনগণকে 30শে এপ্রিল, আর যে যার বিভ্রান্ত করা যাবে না। জেলার উত্তর আমি এবং মোহাম্মদ নাসিম ওই আদমজির বিশাল জনসভা দিয়েছিলাম, যে তিনি যখন ডেট দিয়েছেন 30 তারিখে আমার মধ্যে আমাদের পদত্যাগ করতে হবে, আবার 30 আমরা তারিখে? পদত্যাগ করব। আরে আপনাদের আবার বেগম মানে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার উনি 30শে মার্চের মধ্যে আমাদের সরকারের পতন দাবি করেছিলেন 2001 সালে। বাইর করেন না। আমি ইয়েস আই ক্যান ভাই, ব্রিং ইট আউট, আপনার- যদি আমি বাইট করতে না পারি আপনারা- আমাকে আপনারা যে যা ইচ্ছা ধরনের- বলতে পারবেন। আপনারা যে ধরনের পার্টি পল্টন ময়দানে আপনাদের আপনাদের জন্য এটা meeting বার ছিল করার কোনো 30 মাস। অসুবিধাই ছিল না। এতদিনের জাতি জেনে যেত সেই 30শে মার্চের কথা। আপনারা যেরকম পল্টন organized, ময়দানে- ঘটনা হওয়ার আগে আপনারা ব্যানার তৈরি করে ফেলেন। আপনারা যেরকম অর্গানাইজড, আপনারা এই 30শে মার্চ বের করতে আরে পারবেন ভাই, না। আমরা তো ঘটনার আগে ব্যানার তৈরি করে, এটা আপনি বলেন, তা না। আজকে হয়ে গেল তো। আজকে ওই যে গতকালকে যে ব্রিটিশ হাই কমিশনের যে আক্রান্ত হয়েছে, আমরা আগামীকাল প্রতিবাদ সভা দিয়েছি, আমরা কি অন্যায় করেছি? না না, ওটা তো তাহলে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। প্রতিবাদ সভা তো দিবেন। যখন যারা আন্তর্জাতিক আলোচনাটি বিশ্ব শেষ করে না, আনতে হবে। না না ব্যানার এটা আপনারা মানুষের করেছেন। চোখ- দেখেন আপনাদের এই আমলে আমাদের সময়- আমাদের মসজিদের নামাজ কোরআন শরীফ পড়া অবস্থায় আমাদের এক নেতাকে বগুড়ায় হত্যা করে। কোরআন, হি ওয়াজ রিডিং কোরআন, পবিত্র হোলি কোরআন। আমরা তো সে হত্যা হ্যাঁ, না মোটেই না justify কিছু হয় করি না, না। কিছু হয় না, Justify সেই হত্যা। করি না, সে এবং হত্যা। আরেকটা ঘটনা দেখেন, কোন ধরনের হত্যা আমরা মাননীয় justify মন্ত্রী করি না। আপনাকে বলি, আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি, আপনি মনে কিছু একের করবেন পর না। এক মৃত্যুদণ্ড, শোনেন, 150 শোনেন, উপরে আপনি মৃত্যুদণ্ড কিছু হয়ে মনে গেছে। করবেন না, আপনার এরিয়াতে 500 লোক এরিয়ার বাইরে থাকে, কার? আমাদের? আপনি নির্বাচন এরিয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি মনে না করেন যদি কিছু, তারা আমার আপনি ভোটার। নিজে বাদী হয়েও কিছু করেন বলে তারা কি আমার ভোটার? কারা যারা আমাদের বাইরে আছে? 500 না, তো আপনার এরিয়ার ভোটার তারা, না, তাই নাকি? আপনাকে ভোট না দিতে পারে, কিন্তু আপনি তো অস্বীকার করতে পারেন না। শুনুন, এটা আমি ভালো তো না, এই একটা তথ্য ঘটনা জানি না। ঘটে, এই তথ্য আমার জানি না না। না তা জানবেন কেন? আপনি তো অনেক কিছুই জানার চেষ্টা করেন কেন না। আমার এলাকার হ্যাঁ। বাইরে থাকবে কেন? তারা কি কাজ আপনার অপকর্ম করলো? অত্যাচারে তো ওখানে থাকতে তারা পারছে কি না। অপকর্ম করলো যে তারা এলাকায় যেতে পারছে অপকর্ম না? করে নাই, শোনেন, তাহলে? একদিন এগুলোরও বিচার হবে, মাইন্ডেড, Oh, yes, এগুলোর of একদিন course, বিচার হবে। of এই course. ক্ষমতার দম্ভ, এই ক্ষমতার অহংকার, এটা কারোরই কোনোদিন থাকে না, যে চিরস্থায়ী আমাদের না। শেষ করতে হবে। আমরা মনে হয় বিতর্কটি বিচার না করে জনগণ যেভাবে সবসময় আলোচনাটি করে শুরু এসেছে। করেছিলেন, বাস। এই যে এতক্ষণ বিতর্ক করলেন, সমাধানটা আসলে কিভাবে হওয়া উচিত? সমাধান আমি বলেছি, সহনশীলতা, সরকারি দলের শোনেন, উভয় সহনশীলতা না, শুধু সরকারি দলের না না না, আমাদেরও মেইন শোনেন, প্রাইম বাজেটে আসবেন না আপনারা? বাজেটে আসবেন না আপনারা? জাস্ট মিনিট, বাজেটে আসবেন না? প্রাইম রেসপন্সিবিলিটি বিলংস টু দি গভর্নমেন্ট। একটা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মানুষের মনে শান্তি দেওয়া, তারপরে নিত্য প্রয়োজনীয় হিসেবে এগুলি সরকারের দায়িত্ব, এবং আমাদের উই হ্যাভ অলসো পিভিটির রোল টু প্লে। আমরা সরকারের ভালো মন্দগুলি আমরা ধরে দেব, এবং সরকারের সেই সহনশীলতা থাকতে হবে। আজকে ধরেন কোনো একটা বিশেষ ভবন নিয়ে যখন কথা ওঠে, দেখেন একটা ছাত্রলীগ একটা কর্মসূচি দিয়েছিল, একটা বিশেষ জাস্ট সুধার সদনের কথা বলছেন? আপনি সুধার সাধনের কথা আমি বলিনি, আপনি কি বলেছি আপনি বোঝেন। ডোন্ট ট্রাই টু বি হিপোক্রেট মিস্টার হুদা। হ্যাঁ, না, ডোন্ট ট্রাই টু বি হিপোক্রেট। এবং সেখানে কারফিউ জারি করা হয়েছে, আমি তো বনানীতে থাকি। এত ভয় কেন? সেখানে ছাত্রলীগের ছেলেরা যদি একটা মিছিল করতো বঙ্গবন্ধু এভিনিউ, সেখানেই ঘেরাও করে রাখলে হয়ে যেত, কারফিউ জারি করে তার ইত্যাদি। যাক, আমি এই বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। আমি শুধু একটা কথা আপনাকে বিনয়ের সাথে, শোনেন, বিনয়ের সাথে একটা কথা বলবো। আপনাদের লাঠিকে ভয় করি, আপনাদের বোমাকে ভয় করি, তাছাড়া কোনো ভয় নেই। অহংকার, দেমাগ এগুলি মানুষকে ধ্বংস করে। যত ক্ষমতাসীন হন না কেন, আজ হোক কাল হোক, পৃথিবীর কেউ কোনো লৌহ মানবও টিকতে পারেনি। এবং আপনাদেরকে আমি বলবো, দেশের অবস্থা ভালো না। দেশ আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদা নয়। আমরা বলতে পারি আমাদের কথা। 2001 সালে ইলেকশন পরে দেখেন মিথ্যা মামলা ও মন্তব্য, ছেলে আমি যেতে চাই না, শুধু আমি একটাই কথা বলবো, হ্যাভ প্যাশেন্স। এবং আমি আপনাদেরকে একজন সহকর্মী হিসেবে, পলিটিক্যাল রাজনৈতিক সহকর্মী হিসেবে আমি অনুরোধ করব যে একটা দেশে বর্তমানে যা ঘটছে এটা করা উচিত না। যে আমাদের ভুল হয়ে থাকে, উই শুড আমাদেরও সেগুলো সংশোধন করা দরকার। এবং বিশেষ করে ক্ষমতাসীন দল যে একেবারে সব কিছুর মধ্যে যে বিরোধী দলকে টেনে এনে
আসল জিনিসটাকে নষ্ট করা, সেটা করতে একটা ঘটনা ঘটলে সেটাকে ভিন্ন কথা এটা মোটেও এটা না। করলে আপনাদের জন্য আচ্ছা, ভালো। আপনি হ্যাভ পেশেন্স কথাটা বলেছেন যে, আমি মনে করি সেটা ঠিকই, হ্যাভ পেশেন্স। 2.5 বছর যখন ওয়েট করেছেন, আরও 2.5 বছর ওয়েট করে জনগণের কাছে যান, আমরাও যাব, আপনারাও যাবেন। জনগণ সাংবিধানিক ওয়েতে তাদের রায় দেবে। আমরা যদি ব্যর্থ হই আমাদেরকে ফেলে দেবে, আমরা যদি সফল হই আমাদেরকে আবার নির্বাচিত করবে। সো হ্যাভ পেশেন্স। That's right. তার আগে এবং আমাদেরকে চলার আপনি পথটা fortunately- প্রতিবন্ধক করেন না, fortunately- বিভিন্নভাবে আমাদের কাজ না, না, আমি আপনার বেলা খুব বলি নাই কিছু, আপনি আমাকে শেষ করতে দেন। তার আগে আমাদের চলার পথকে প্রতিবন্ধক করেন না, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করেন না, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড যেটা আমরা জনগণের জন্য করছি, এদেশের স্বার্থকে সমুন্নত রেখে জনগণের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাদেরকে নির্বিঘ্নে করতে দেন। কথায় কথায় হরতাল ডেকেন না, কথায় কথায় এরকম বিক্ষোভ করেন না। আপনার সংসদে আসেন, আপনাদের ফ্লোর সবসময় উন্মুক্ত আছে, গতবারও ছিল, এবারও আছে। আপনাদের শুধু রেকর্ডটা দেখেন সংসদের কারা কথা বেশি বলে সেখানে বিরোধী দলে, এবং আপনাদের যে ঘন্টার পর ঘন্টা আপনাদের বিরোধী দলের নেত্রীকে ফ্লোর দেওয়া হয়েছে, দিস ইজ এ ম্যাটার অফ রেকর্ড। কাজে হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স। 2.5 বছর আরো আজকে পেশেন্স আপনি আমাকে ভালো উপদেশ দিয়েছেন আমার পেশেন্স নিয়ে, কিন্তু আপনারই পেশেন্স ছিল না। আপনাদের দলের আমাদের 5 বছরই পেশেন্স ছিল না। 382 বার হরতাল করেছেন, তারপর প্রতিদিন আমাদের পতন দাবি করেছেন রাজপথে। ওটা তো close chapter। ক্লোজ চ্যাপ্টার। ওটা তো আপনি ক্লোজ করেছেন। না না আর হরতাল না, রাখবেন না। আপনারা আমরা আর হরতাল একসাথে রাখবেন না, হরতাল প্রশ্ন করেছি, রাখবেন। ডু রিমেম্বার? এবং বৌদ্ধদুজা চৌধুরী সহ আমরা ফান গেটে আমরা একসাথে পিকেটিং করেছি হ্যাঁ, এগেইনস্ট of এরশাদ, course, ডু রিমেম্বার? হরতাল ডেমোক্রেটিক রাইট, মানুষ পছন্দ যদি না করে আমাদের আমি তো এই জন্য হিপোক্রেট কিন্তু বলি। শুনুন আপনারা বলবেন হরতাল করবেন না, আবার বলবেন ডেমোক্রেটিক রাইট, এই জন্য তো আপনাদেরকে হিপোক্রেট বলি আমি। আমি না, না, শেষ করছি, আপনি সময় শেষ, হিপোক্রেট আপনাদের বললে তো কথা কারণ আপনি দর্শকরা বুঝে নিয়েছেন। আপনি নিজে দর্শক মণ্ডলী, হিপোক্রেসিটা আপনারা যারা বেশি করেন। তৃতীয় মাত্রা দেখছেন, সেটাই হলো তৃতীয় মাত্রা সমস্যা। সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে team@cn-media.com। সম্মানিত নেতৃবৃন্দ, আলোচনা আচ্ছা, অংশগ্রহণের তো বলবে জন্য এটাকে আমরা নিয়ে নিতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নিতে পারি আমরা। আর দর্শক মণ্ডলী, অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, তার মধ্যে প্রধান গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা কেউই চাই না একজন সংসদ সদস্য মারা যাক, একজন কূটনীতিক হামলার শিকার হন। আমার মনে হয় সরকারি দল, বিরোধী দলের নেতৃবৃন্দ কেউই সেটি চান না। একজন সাধারণ মানুষের জীবন বিপন্ন হোক, সেটিও তারা চান না। এবং এই সমস্যাটি এটি দেশের প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য উভয়ই আন্তরিক আমরা বিশ্বাস করতে চাই, এবং আমরা চাই ওনারা প্রত্যেকেই মনে করছেন যে এটি পারস্পরিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্য ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। এটি তারা করবেন এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনার সকলের জন্য শুভকামনা।